কোনোভাবে আর্টের সাথে রিলেটেড, মানে এইটার সাথে আর ওইটার মানে কোন রকম ভাবে কি রিলেটেড? আপনার হচ্ছে যে ওটুয়ে নাইটেঙ্গেল। হ্যাঁ, ওয়ানের অটো টাইটেঙ্গেল আর হচ্ছে এটা আর কি ওটন আসলে গ্রেসিয়ান ওর ওয়ার্ন। অনেক গ্রেসিয়ান আর্ন, এটা এটা স্পেসিফিক ভাবে মানে বিউটি, হ্যাঁ, এবং আর্ট, এটা এটা কেন্দ্রিক, হ্যাঁ। আর ওটুই নাইটেঙ্গেল সেটা হচ্ছে ইটার্নিটি, হ্যাঁ, ইটার্নিটির প্রতি বেশি ফোকাস করছে। তো মানে এটা দেখাইছে যে মানে বিষয়টা হচ্ছে এমন যে ওইটার মূল যে মেসেজ সেটা হচ্ছে লাইফ ইজ শর্ট, আর্ট ইজ লং। এই যে এটাতে ওটা অনেক রিসিয়েন্ট আর্নে, লাইফ ইজ শর্ট আর্ট ইজ লং, জীবনটা চলে যাবে কিন্তু আর্ট যেটা সেটা থেকে যাবে। আর ওটুয়ে নাইটেঙ্গেলের যে জিনিসটা মানে মূল যে জায়গাটা সেটা হচ্ছে মানে হ্যাঁ ওটা তো আর্ট আছে, বাট হালকা স্লাইট, মানে খুব স্লাইট হালকা। বাট এই যে কবিতাটা, ওইটাতে মূলত আপনার মানে ইটার্নিটি, বা দেখা যাচ্ছে যে ইমোরালিটি, এটার প্রতি বেশি ফোকাস করছে। আর এই গ্রেসিয়ান আর্নে এটাতে আর্ট এবং হচ্ছে বিউটি, এই জিনিসটাকে বেশি নান্দনিকতা দিছে। তো ওইটা তো নান্দনিকতা আছে, কিন্তু ন্যাচারাল জিনিসটাকে একটু বেশি ফোকাস করছে, ন্যাচারালের সাথে মিক্স করে মানে। আচ্ছা, মাইক্রোফোনটা আমরা অফ করি, হ্যাঁ। প্রবলেম হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, যাই হোক। তো দেখেন, আমরা যদি নাইটিঙ্গেলের দিকে তাকাই, নাইটিঙ্গেলকে একটা ইমোর্টাল বার্ড বলছে, হ্যাঁ, যে দাও ওয়াজ নট বোর্ন ফর ডেথ, ইমোর্টাল বার্ড। তো মৃত্যু, এখানে মূলত ইমোর্টালিটি ওকে আইডিয়ালাইজ করছে। হ্যাঁ, এটা সৌন্দর্যকেও আইডিয়ালাইজ করছে, কারণ সে ছিল, জন কিটস ছিল সৌন্দর্যের পূজারী, হ্যাঁ। এবং সে প্রত্যেকটা কবিতাই তার হচ্ছে সৌন্দর্য, একটা নান্দনিকতার যে একটা থিম, অ্যাস্থেটিসিজম, এটা তার মধ্যে পাওয়া যায়, এই জিনিসটা আছে। তবে স্পেসিফিক ভাবে ওইটা ইমর্টালিটিটাকে বেশি আপনার হচ্ছে ফোকাস করে। আর আপনার ন্যাচারাল যে পার্মানেন্স, হ্যাঁ, চিরস্থায়ীটা, এই জিনিসটাকে ফোকাস করছে। আর ওড টু এ নাইটিঙ্গেল যে জিনিসটা, এইটা মূলত ফোকাস করছে হচ্ছে আর্ট, আর্ট এবং হচ্ছে বিউটি, সৌন্দর্য এবং হচ্ছে আর্ট। লাইফ ইজ শর্ট আর্ট ইজ লং, বিষয়টা হচ্ছে এমনই, জীবনটা সংক্ষিপ্ত কিন্তু আর্টটা হচ্ছে চিরস্থায়ী, এটা পার্মানেন্ট, এটা থাকবেই, এটা মেসেজটা এমনই। এটা মূলত দুইটা একটু আলাদা, তবে কাছাকাছি, অনেকটাই কাছাকাছি। তবে এ, ধরতে গেলে আপনি যদি মিলাইতে চান কাছাকাছি হবে, তবে আবার যদি একটু পৃথক করতে চান, এটার মধ্যে ব্যাপক একটা পার্থক্য আপনি পাবেন। তবে জন কিটস ছিলেন হচ্ছে সৌন্দর্যের পূজারী, ওভারঅল তার থিমটা সৌন্দর্য। আপনি যদি সেকেন্ড জেনারেশন রোমান্টিক পোয়েটদের দিকে যদি তাকান, কে আছে সেকেন্ড জেনারেশন রোমান্টিক পোয়েট, লর্ড বাইরন, পিবি শেলি, এরা আছে। তো এদের মধ্যে এরা মূলত পলিটিক্স যে জিনিসটা, এই জিনিসটাতে একটু বেশি ফোকাস করছে, চেঞ্জ এটাকে বেশি ফোকাস করছে, স্যাটায়ার, হ্যাঁ। কিন্তু জন কিটস এগুলোকে আবার আনে নাই। সে তার জীবনটাই ছিল দুঃখ কষ্টে ভরা, আর পাশাপাশি সে ছিল হচ্ছে সৌন্দর্যের পূজারী, সৌন্দর্য কোনো কিছুই মানে তার এই যে বিউটি ট্রুথ, ট্রুথ বিউটি, দ্যাট ইজ অল, এই জিনিসটা, এই লাইনটাও কিন্তু আমরা পাবো। তো সৌন্দর্যই কি সবকিছু, তার কাছে সৌন্দর্যের সে পূজারী ছিল। এই জিনিসটা আমরা পাবো, যার কারণে তার একটা থিমই আছে, বিখ্যাত থিম। সেই থিমটা হচ্ছে যে এটা, যে অ্যাস্থেটিসিজম, যে নন্দন তত্ত্ব, সৌন্দর্য, এই জিনিসটা পাওয়া যায়। তো ওভারঅল তার তার রাইটিং এর থিমটাই কিন্তু এটা, তাকে এই জন্য সৌন্দর্যের পূজারী বলা হয়। আমরা ওরসোথকে পাই কি প্যান্থেইস্ট হিসেবে, হ্যাঁ, প্রকৃতির পূজারী। কিন্তু জন কিটস আরেকটু স্পেসিফিক ভাবে চলে গেছেন, আরেকটু ডিপে চলে গেছেন, তাকে আমরা বলবো হচ্ছে সৌন্দর্যের পূজারী, হ্যাঁ। বিষয়টা হচ্ছে এমন। তো দুইটা কবিতা একটু আলাদা, সাবজেক্টিভ গঠনগত দিক থেকে একটু আলাদা আছে। তবে দুইটাই কিন্তু আর্ট, দুইটাই মানে আর্টকেই মূলত রিপ্রেজেন্ট করে। এটা স্পেসিফিক ভাবে আর্টকে আরো বেশি গ্লোরিফাই করতেছে, ওইটা একটু কম, এই এটা ওইটা নাইটিঙ্গেলকে একটু বেশি ফোকাস করছে। আর এটাতে আপনার এই যে আর্নটা, যে অর্থাৎ কলসটা, এটাকে বেশি ফোকাস করছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, চলেন আমরা মাইক্রোফোনটা অন রাখি, হ্যাঁ। আপনারা একটু প্রয়োজন হইলে মাইক্রোফোনটা অন কইরেন, বইলেন, তাছাড়া অন কইরেন না, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কবিতাটায় চলে যাই। দেখেন, ওড অন এ গ্রিসিয়ান আর্ন। তো এর নামের অর্থটা কি? ওড অন এ গ্রিসিয়ান আর্ন, ওডটা কি? ওড মানে তো আপনারা জানেন যে একটা লিরিক্যাল পয়েম দ্যাট ইট স্টার্টস উইথ সামওয়ানস প্রেজ অর অ্যাগনি অ্যান্ড এন্ডস উইথ কনসোলেশন। যে কারো অ্যাগনি, মনের দুঃখ, ক্ষোভ, বা দেখা যাচ্ছে কারো প্রেইজ দিয়ে শুরু হয় এবং কনসোলেশন দিয়ে শেষ হয়, এটা হচ্ছে ওড। আচ্ছা,
তো আর গ্রেসিয়ান বলতে হচ্ছে গ্রিস। গ্রিসের একটা আর্ন জিনিসটা কি? এটা হচ্ছে একটা কলস। হ্যাঁ, এটা আপনারা যদি গুগলে সার্চ করেন দেখতে পাবেন যে আর্ন, এটা মানে এটা এক ধরনের কলস। এই কলসটা আমাদের যেমন স্বাভাবিক আমরা যারা গ্রামে তারা চিনি, এই কলসগুলোর মুখটা একটু সরু এবং ভেতরটা একটু জায়গা ফাঁপা, জায়গা বেশি, নিচের দিকে তাও অল্প একটু মোটামুটি সরু। তো এই কলসটায় বা এই যে আর্নটা, এটা গ্রেসিয়ান আর্ন, এখানে মূলত কি করা হয়তো, এখানে আপনার হচ্ছে যে এই যে মৃতদেহ পোড়ানোর পরে তার যে ইয়েটা, যে ভস্য ছাই, এগুলো সংরক্ষণ করা হইতো। তো এইটা হচ্ছে আর্ন, এবং আমাদের হিন্দু ধর্মে এই জিনিসটা কিন্তু আছে। হিন্দু ভাই বোনেরা এটা ফলো করে, তারা গঙ্গায় ফেলে দেয় আর কি, এই ছাইটা মানে ইয়ে হয় আর কি। তো এই আর্নটা মূলত গ্রিসের ওখান থেকে কালেক্ট করা, এবং এটা ছিল হচ্ছে ব্রিটিশ মিউজিয়ামে। হ্যাঁ, তো জন কিটস তিনি মাঝে মধ্যে, তাকে কিন্তু আমরা হেলেনিস্টিক পোয়েট বলি কেন, কারণ তিনি হেলেনিজম জিনিসটা কি, ওই যে লাভ ফর গ্রিক আর্ট অ্যান্ড কালচার। তো জন কিটসের কিন্তু এই জিনিসটা ছিল, তিনি গ্রিক আর্ট অ্যান্ড কালচারকে খুব পছন্দ করতেন, যার কারণেই ওই যে অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, ওই যে সনেটটা, এটা কিন্তু জন্ম হয়েছে। হ্যাঁ, চ্যাপম্যান, এই যে হোমারের যে ট্রান্সলেশন, জর্জ চ্যাপম্যান ইংলিশ যে রাইটার, তিনি যে ট্রান্সলেট করছেন, এই জিনিসটা পড়ে জন কিটস অনেক অভিভূত হন। আর পাশাপাশি তিনি গ্রিক আর্ট অ্যান্ড কালচারের প্রতি তার খুবই আগ্রহ ছিল, যার কারণে মাঝে মধ্যেই তিনি ব্রিটিশ মিউজিয়ামে যাইতেন, গিয়ে গ্রিক যেসব মানে বিভিন্ন জিনিসপত্র ছিল, বিভিন্ন মুদ্রা, বিভিন্ন যে আর্ন, বিভিন্ন এছাড়া আরো জামা কাপড়, তৈজসপত্র, ব্যবহার সামগ্রী, এগুলো তিনি প্রত্যক্ষ করতেন, দেখতেন, মাঝে মধ্যেই যাইতেন ব্রিটিশ মিউজিয়ামে। তো গিয়ে এগুলো তিনি ইয়ে করতেন। তো এখানে এই যে কবিতাটা লিখছেন, তারই বাস্তবিক এক্সপেরিয়েন্স, এই যে অভিজ্ঞতা, ব্রিটিশ মিউজিয়াম ভ্রমণের অভিজ্ঞতা, এবং এই আর্নটা দেখে তিনি এখান থেকে কি কি এক্সপ্লোর করছেন, সেই অভিজ্ঞতা থেকেই মূলত এই কবিতাটা লিখা। এই জন্য কবিতাটার নাম দিয়েছেন ওডনে গ্রেসিয়ান আর্ন। তাহলে এখানে তিনি কাকে গ্লোরিফাই করছে? গ্রিসের এই আর্নটাকে, এই কলসটাকে। এই হচ্ছে বিষয়। তো কবিতাটা টোটাল হচ্ছে 50 লাইন। আচ্ছা আচ্ছা, এরপরে এটার পাবলিকেশন ডেটটা একটু দেখে নিন। এটা হচ্ছে 2019 সালে এটা হচ্ছে আপনার লেখা, এবং এটা জন কিটস এর ক্ষেত্রে কিন্তু কোথায় পাবলিশড হয়েছে এই জিনিসগুলো কিন্তু মনে রাখেন। হ্যাঁ, অ্যানালস অফ ফাইন আর্টস নামক পত্রিকা কিন্তু পাবলিশড হয় তার এই ইয়েটা, কবিতাটা। তো তিনি এটা 1819 সালে লিখছেন। এর পরবর্তীতে আর যেটা লাগবে সেটা হচ্ছে এটা অন্য কিছুই না, এই যে নোটসে, হ্যাঁ, আর্ট সম্পর্কে একটু ধারণা। তো আর্ট সম্পর্কে তো বললামই যে এটা মূলত গ্রিসের ওখান থেকে সংরক্ষণ করা, এবং ব্রিটিশ মিউজিয়ামে সারা পৃথিবী থেকে প্রচুর জিনিসপত্র এরা কালেক্ট করে নিয়ে গেছে। কালেক্ট বলতে কি, চুরি করে নিয়ে গেছে। নিজেরা শাসন করছে, বা যেখানে যা পাইছে পুরাতন, এরা তো অনেক ব্রিলিয়ান্ট, তো এই জন্য সবকিছু চুরি করে নিয়ে চলে গেছে, নিজেদের মানে মিউজিয়াম বা নিজেদের সম্পদ এরা একদম সমৃদ্ধ করছে। তো এইভাবে মূলত এই আর্নটাও তারা গ্রিস থেকে নিয়ে গেছে। এছাড়া আরো অনেক জিনিস নিয়েছে, যেমন হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে প্রচুর জিনিসপত্র এরা নিয়ে গেছে, কোহিনুরও নিয়ে গেছে। নেগেটিভ ক্যাপাবিলিটি, তো নেগেটিভ ক্যাপাবিলিটি জিনিসটা কি, এর আগে ক্লাসেও বলছি যে একটা অনিশ্চয়তা বা রহস্যের মধ্যে একটা স্বাচ্ছন্দ্যে থাকা, কোনো জিনিসকে প্রশ্ন না করা, অমীমাংসিত কোনো কিছু এগুলোকে না করা, এবং এটা একটা পোয়েটস অ্যাবিলিটি, মানে টু কিপ হিমসেলফ অ্যালোক ফ্রম হিজ রাইটিং, মানে কবির হচ্ছে একটা সক্ষমতা যে নিজের রাইটিং থেকে নিজেকে আলাদা রাখা। অর্থাৎ কবির মতে, জন কিটসের মতে, কবি তার রাইটিং এর মধ্যে উপস্থিত থাকবেন না, মানে কবির সত্তা এবং রাইটিংটা এটা আলাদা থাকবে। তিনি বরং ওই রাইটিংটাকে মধ্যে নিজে ডুবে না গিয়ে, বরং সেইটার মধ্যে যা যা আছে ওগুলোকে আলাদা সত্তা হিসেবে সুন্দরভাবে উপস্থাপন করবেন। এটাই হচ্ছে একটা পোয়েটের যে অ্যাবিলিটি, সেই জিনিসটা। আচ্ছা, এরপরে আরো অনেক জিনিস আছে এখানে, এগুলো আমরা না যাই। যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যাস্থেটিসিজম, অ্যাস্থেটিক। স্যার জি বলেন। নেগেটিভ ক্যাপাবিলিটির বিষয়টা মানে ভালো করে ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, নেগেটিভ ক্যাপাবিলিটি জিনিসটা কি? নেগেটিভ ক্যাপাবিলিটি আমরা দুই দিক থেকে আলোচনা করব। নাম্বার ওয়ান, যে এটা হচ্ছে কবির অ্যাবিলিটি, সক্ষমতা টু কিপ হিমসেলফ অ্যালোক ফ্রম হিজ রাইটিং, মানে নিজেকে তার রাইটিং থেকে আলাদা রাখা। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম যে জিনিসটা সেটা। অর্থাৎ ধরেন আপনি একটা কবিতা লিখলেন, হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এমন
যে আপনি কি করলেন যে কবিতার মধ্যে আহ মানে আপনার সত্তাকে বিলিয়ে দিলেন। আপনার নিজের যে সত্তা এটাকে বিলিয়ে দিলেন। এই জিনিসটা করা যাবে না। নিজেকে আপনার কবিতার বিষয়বস্তু থেকে আলাদা রাখা লাগবে। এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে রহস্য আছে, বা এমন অনেক কিছু অমীমাংসিত রহস্য আছে না যেগুলো কিনা মানে সলভ করা যায় না, বা এগুলো কিনা প্রপার কোনো এই যে বিষয়গুলো যেগুলো অমীমাংসিত বা যেগুলো হচ্ছে রহস্যময় জিনিস, সেগুলোর মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করা, মানে ওগুলো আছে আছে তাতে সমস্যা নাই, ওগুলো প্রপার ব্যাখ্যা নাই, কিন্তু ওর মধ্যে থেকেই ওই জিনিসটাকেই মূলত উপস্থাপন করা, হ্যাঁ, মানে কোনো স্যার প্রশ্ন না করে। হ্যাঁ, একটা উদাহরণ দেন এটার, যে বললেন ব্যাখ্যা নাই যে। আচ্ছা, দেখেন বিষয়টা হচ্ছে এমন যে প্রথমটা কি বুঝতে পারছেন যে কিপ কিপ হিমসেলফ অ্যালক ফ্রম হিজ রাইটিং, যে নিজের রাইটিং থেকে নিজেকে তাকে আলাদা রাখা, যে তার সে নিজের সত্তাটাকে কিন্তু এর মধ্যে ঢুকাবে না। এখন জিনিসটা কি দেখেন, এই যে যেমন ধরেন আপনার ইয়েটাই যদি বলি নাইটিঙ্গেল, হ্যাঁ, আচ্ছা, নাইটিঙ্গেলের নাইটিঙ্গেল কি আসলে কি মানে মরবে না, বা নাইটিঙ্গেলের জগৎটা কি আসলে কি আইডিয়াল জগৎ? বিষয়টা এমন না, কিন্তু কিন্তু সে এটাকে আইডিয়ালাইজ করতেছে। তো দেখেন অরিজিনাল ভালো করে বিষয়টা একটু বোঝেন যে নাইটেঙ্গেলের যে জগৎটা সেটা কিন্তু আইডিয়াল জগৎ একদম না। তাদেরও কিন্তু রোগ আছে, তারাও মারা যায়, তারাও কিন্তু মানে সবকিছু ফেস করে, প্রাকৃতিক দুর্যোগ ফেস করে, মারা যায়, রোগ শোক হয়, সবই হয়। কিন্তু এখানে জন কিটস কি বলতেছে যে দাও ওয়াজ নট বোর্ন ফর ডেথ ইমর্টাল বার্ড, যে তুমি মৃত্যুর জন্য জন্মাওনি, ইমর্টাল বার্ড। দেখেন সে তাকে কি বলতেছে, তার সে পাখিটাও মরবে, সেও কিন্তু প্রকৃতির একটা অংশ। কিন্তু এখানে আপাতত তাকে কি করতেছে, আইডিয়ালাইজ করতেছে। তো এই যে তার যে রহস্যটা, বা তার দেখা যাচ্ছে জীবনটাকে আইডিয়ালাইজ করতেছে সাময়িকভাবে আনন্দ পাওয়ার জন্য, বা সাময়িকভাবে এই জিনিসটা আলাদা রাখতেছে মোর্টাল পৃথিবী থেকে, মোর্টাল পৃথিবীর বা এই রোগ শোক থেকে, মানে এক কথায় একটু গ্লোরিফাই করতেছে। হ্যাঁ, এই জিনিসটাই মূলত এই যে আলাদা যে রাখতেছে, আপাতত এই যে রহস্যটা যে রাখতেছে, রহস্যময় করে রাখতেছে, নতুন ভাবে উপস্থাপন করতেছে। এই জিনিসটা হচ্ছে মূলত নেগেটিভ ক্যাপাবিলিটি, সোজা কথা। স্যার আমি কিছু বলতে চাই। হ্যাঁ, বলেন। এই যে আমরা ফ্যান্টাসি মুভিগুলা যখন দেখি তারপরে আমাদের ভালো লাগে, কিন্তু অনেকে আবার কোশ্চেন করে এটা কি কখনো হতে পারে, এটা তো এরকম হওয়া উচিত না। নেগেটিভ ক্যাপাবিলিটি মানে যে ফ্যান্টাসি মুভিগুলা দেখার পরে যে আমরা একটা সাময়িক মানে আনন্দ পাই বা ভালো লাগে, এটাই না, এরকম টাইপসের না? হ্যাঁ, বিষয়টা হচ্ছে সাময়িকভাবে সেখানে ধরেন একটা আলাদা একটা ফ্যান্টাসি, যে ইনফ্যাচুয়েশন যে জিনিসটা, এই জিনিসটা কাজ করবে। হ্যাঁ, এবং আর আমি আঙ্কেল আপাতত প্রশ্ন করব না যে এই জিনিসটা মানে লজিক, এখানে আমি কোনো রূপ লজিক দেখাবো না। হুম, আমি কোনরূপ লজিক দেখাবো না, যেমন এটা অবাস্তব কোনো কিছু। বিষয়টা হচ্ছে আমি একদম রেশনাল, মানে যুক্তি, লজিক। এই যে 18th সেঞ্চুরি যে বিষয়টা, তারা কি করতো, প্রোজ এন্ড রিজন, লজিক, যুক্তি তর্কে যেটা খাটতো সেই জিনিসটা উপস্থাপন করতো। কিন্তু এরা যেহেতু ইমাজিনেশন অ্যান্ড হচ্ছে আপনার কি বলে ইমোশনটাকে ফোকাস করছে, তো এই কারণে এই জিনিসটাতে আপাতত ওরা প্রশ্নের বাইরে রাখছে, সোজা কথা। এই জিনিসটাই মূলত বোঝা গেছে বিষয়টা। জি স্যার। রহস্যটাকে সোজা কথা রহস্যে রাখা লাগবে, এবং আপাতত ওইটাকে আইডিয়ালাইজ করছে, মানুষের পৃথিবীটাকে পৃথক রাখছে এবং দেখাইছে ওইটা হচ্ছে আইডিয়াল। এই জিনিসটাই মূলত নেগেটিভ ক্যাপাবিলিটি। আচ্ছা, দেখেন এখানে কিন্তু বলা আছে যে অনিশ্চয়তা বা রহস্যের মধ্যে স্বাচ্ছন্দ্যে থাকা। এই যে অনিশ্চয়তা বা রহস্যের মধ্যেও নিজেকে কি রাখতেছে, স্বাচ্ছন্দ্যে রাখতেছে, কবি নিজেকে রাখতেছে। হুম, কার মাধ্যমে, অন্য একটা জীবনের মাধ্যমে অন্য একটা কিছু উপস্থাপন করে, যে তার জীবনটা রোগ শোকে ভরা, দুঃখ কষ্ট ভরা, তার এই যে রোগ শোক, একটা অনিশ্চয়তা, বা দেখা যাচ্ছে এই যে জীবনের যে একটা অনিশ্চয়তা বা একটা কঠিন একটা অবস্থা, এর মধ্যেও সে কিন্তু আলাদা সুন্দরভাবে মোটামুটি একটা কিছু কি আইডিয়ালাইজ করে রাখতেছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এর পরবর্তীতে একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে অ্যাস্থেটিসিজম। তো এস্থেটিসিজম দ্বারা আমরা কি বুঝি, নন্দন তত্ত্ব, সোজা কথা সৌন্দর্যের পূজারী হওয়া। সৌন্দর্য কোনো কিছুই, যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য। তো এই জিনিসটা হচ্ছে আপনার কি, এটাকে আমরা ইয়ে বলতে পারি, এটাকে আমরা অ্যাফোরিজমও বলতে পারি,
বা ইপিগ্রামও বলতে পারবো। হুম আহ, মানে ইপিগ্রামটা অ্যাফোরিজমটা কি হচ্ছে, উইটিয়ান স্টার স্টেটমেন্ট দ্যাট সাজেস্ট অ্যান ইউনিভার্সাল ট্রুথ, মানে উইটিয়া অ্যান্ড শর্টস, এটা হচ্ছে আবার ইপিগ্রামের মধ্যেও পড়বে। তো এই যে বিষয়টা, মানে এটা কিন্তু অনেক বিখ্যাত একটা লাইন, এটা লাইনটা মনে রাখেন, এটা কোন কবিতা লাইন? হ্যাঁ, অনেক গ্রেসিয়ান আর্ন। জি বলেন। এটা বোধহয় সম্ভবত আর্ট ফর আর্টস সেক সম্ভবত। হ্যাঁ, আর্ট ফর আর্ট শেখ, আর হচ্ছে এর এর আগে ছিল হচ্ছে আর্ট ফর লাইফ শেখ। মানে আপনার যখন নিউ ক্লাসিক্যাল মানে এখানে দুইটা জিনিস আসে, সেটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল যুগে ছিল হচ্ছে আর্ট ফর লাইফ শেখ, যে আর্টগুলো ছিল ছিল জীবনের জন্য। আর এই কবিতার আপনার হচ্ছে যে ইয়েগুলা রোমান্টিক যে যাত্রাটাই হয়েছিল আর্ট ফর আর্ট শেখ, মানে আর্ট সবসময় আর্টই, সে সবসময় কি সুন্দর, আর্ট ইজ বিউটিফুল, কিন্তু মানুষের জীবনটা অনেক বেশি কঠিন, এই হচ্ছে বিষয়। তো অ্যাস্থেটিসিজম এটা নন্দন তত্ত্ব, মানে এটা জিনিসটা সবচেয়ে বেশি ফুটায় তুলছে হচ্ছে আপনার জন কেটস। হ্যাঁ, সে হচ্ছে কি সৌন্দর্যের পূজারী। সে মানে অন্যান্য যে বললাম যে সেকেন্ড জেনারেশনের কবিরা, তারা কি করতো, তারা মূলত আপনার এই যে ইয়েটা যে মানে স্যাটায়ার, একটু হালকা স্যাটায়ার, তারপরে হচ্ছে পলিটিক্স এই জিনিসটার, বা চেঞ্জ, রেভলিউশন এই জিনিসটা বেশি ফোকাস করছে। যেমন হচ্ছে আমরা যদি পিবি শেলির দিকে তাকাই, ওর টু কি ওর টু দ্য ওয়েস্ট উইন্ড, তারপরে ইয়ের দিকে যদি তাকাই আমরা, লর্ড জর্জ গর্ডন, লর্ড বাইরন, তার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো আমরা কি ওই যে ডন জুয়ান। তো এই যে এগুলো কি একটা স্যাটায়ার বা একটা চেঞ্জ, একটা রেভলিউশন আনার একটা চেষ্টা করতেছে। সেকেন্ড জেনারেশন কবিরা এমনই ছিল, কিন্তু জন কিটস একটু আলাদা, তিনি আরো বেশি ইমাজিনেটিভ, আরো বেশি নান্দনিক, আর মানে সৌন্দর্যের পূজারী ছিলেন, যার কারণে তিনি কিন্তু ওটু সাইকিটাও লিখছেন, হ্যাঁ, ইন্ডিমিয়ন লিখছেন। তো এগুলো কেন লিখছেন? এগুলো তিনি লিখছেন এই যে সৌন্দর্যের পূজারী হওয়ার কারণে, সৌন্দর্যকে তিনি সবসময় ভালোবাসতেন, পছন্দ করতেন। এই জন্য তাকে এই যে অ্যাস্থেটিসিজম এই জিনিসটা কিন্তু তার মধ্যে পাওয়া যায়। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড। তো এই সাহিত্য কর্মটা আসলে কেন লিখছে, এটা কারণ কি? তো এটার মূল যে কারণ সেটা হচ্ছে, তিনি এই যে সৌন্দর্যের পূজারী ছিলেন, এটা তো মূল বিষয় আছেই, এর পাশাপাশি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তিনি ব্রিটিশ মিউজিয়ামে মাঝে মধ্যে যাইতেন। এবং এই জন্য তাকে যে হেলেনিস্টিক পয়েন্ট বলা হয়, গ্রিক আর্ট অ্যান্ড কালচার পছন্দ করার কারণে। তো তিনি মাঝে মধ্যে যাইতেন এবং এগুলো থেকে অনুপ্রেরণা পাইতেন, লিখার অনুপ্রেরণা পাইতেন, বা দেখা যাচ্ছে তার চিন্তার গভীরতা অনেক বেশি বাড়তো। গ্রিক আর্ট অ্যান্ড কালচার, আপনি যদি গ্রিক মিথোলজি বইটা পড়েন, জি জি, আচ্ছা, আপনি যদি গ্রিক মিথোলজি পড়েন, আপনার আলাদা একটা ভালো লাগা কাজ করবে। হ্যাঁ, আর এই জিনিসটা জন কিটসের ক্ষেত্রে সর্বপ্রথম ভালো লাগছিল যখন তিনি জর্জ চ্যাপম্যানের ট্রান্সলেশনটা পড়ছিলেন হোমারের, হ্যাঁ, ইলিয়াড অ্যান্ড ওডিসি। তো এই যে ট্রান্সলেশন পড়ার পরে তার আগ্রহ আরো বেড়ে যায়, এবং পরবর্তীতে তিনি বিভিন্ন সোর্স থেকে এটা আরো বেশি জানতে শুরু করেন। মাঝে মধ্যে তিনি ব্রিটিশ মিউজিয়ামে যাইতেন, এবং যাওয়ার ফলে তিনি মার্বেল দ্বারা তৈরি একটা, মানে এটা মার্বেলটা কালারটা, এই যে আর্নটা, এটা ছিল কিন্তু হোয়াইট, হ্যাঁ, এটা কিন্তু সাদা রঙের ছিল। তো এটা মার্বেল দিয়ে তৈরি ছিল। এটা কিন্তু প্রশ্ন আসে যে এটা মাটি দিয়ে না মার্বেল দিয়ে, এটা কিন্তু মার্বেল, হোয়াইট মার্বেল। হ্যাঁ, তো এই যে মার্বেলের যে আর্নটা, এটা দেখার পরে তা এখানে যা কিছু আঁকা ছিল, এগুলো মানে তার মনে হয় যে এটা একদম চিরন্তন। এখানকার যে লাভার, যে কিনা তার বেলাভেটকে কিস করার চেষ্টা করতেছে, সে জীবনে পারবে না, হয়তো সে কিস করতে পারবে না, কিন্তু তার ভালোবাসাটা কি চিরন্তন, সে সারা জীবন কি তার বিলাভেটের পিছনে দৌড়াতেই থাকবে। তারপরে এই যে পাইট পাইপার বংশীবাদক, সে চিরজীবন বাঁশি বাজাইতেই থাকবে। তারপরে ওই যে আপনার হচ্ছে যে কি করা হচ্ছিল, একটা রিচুয়ালস, হ্যাঁ, উৎসর্গ, একটা বাছুর যে উৎসর্গ করা হচ্ছিল, এই জিনিসটা তারা উৎসর্গ করতে থাকবে, শহরটা পাকা ছিল, এরকম থাকবেই। তো এই যে আর্ট, এটা কিন্তু চিরস্থায়ী। এটা দেখেন ওই সময়ে গ্রিক লাইফস্টাইল, গ্রিক আর্টকে, গ্রিক সংস্কৃতিটাকে এখনো কিন্তু প্রাণবন্ত, এখনো জীবন্ত রাখছে। যার কারণে এই প্রথম লাইনে আমরা কি পাই, যে ব্রাইড অফ কোয়াইটনেস, হ্যাঁ, এই জিনিসটা আমরা পাই, যে কি, যে ঠান্ডা পরিবেশ, বা দেখাচ্ছে যে কি, যে ঠান্ডা কি একটা ব্রাইড, মানে কি ওয়াইফ, ইস বধূ, স্ত্রী, এমন বোঝাচ্ছে। তো এই জিনিসটা তিনি যখন দেখেন ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে এই আর্নটা, তখন তিনি অনেক বেশি মোহিত হয়ে যান, বিমোহিত হয়ে যান, খুবই ভালো লাগে তার। তো তারপরে তিনি এই কবিতাটা লিখে ফেলেন, ওড অন এ গ্রিসিয়ান আর্ন। এবং
এইটা মনে রাখেন যে জন কিটস তার লাইফ টাইমে কোনো সময় অ্যাপ্রিসিয়েশন পান নাই, যথেষ্ট পরিমাণে ক্রিটিসিজমের শিকার হয়েছেন, এতটা ক্রিটিসিজম অকল্পনীয়, যার এই কারণে কিন্তু পিবি শেলি অ্যাডোনিস এই কবিতাটা লিখছিল তাকে উৎসর্গ করে তার মৃত্যু পরে। যে এখানে তিনি উল্লেখ করছেন যে জন কিটস মূলত রোগে মরেন নাই, টিউবারকুলোসিসে মরেন নাই, বরং তিনি মানুষের সমালোচনার জন্য আরো বেশি মরছেন। মানে তার রাইটিং গুলো খুব ওই সময় ক্রিটিকরা, লিটারারি ক্রিটিক যারা ছিল, এত খারাপভাবে ক্রিটিসাইজ করছে তিনি, মানে এটা কঠিন, তার জন্য সহ্য করা কঠিন ছিল, যে কোনো মানুষের জন্য কঠিন ছিল। তার ভেতরের যে মানে আস্বাদ, মানে রসটা, এই বা দেখা যাচ্ছে যে বিষয়গুলো, এই বিষয়গুলো বস্তুগুলো বোঝার যে সক্ষমতা ওই সময়ের লিটারারি ক্রিটিকদের ছিল না। যার কারণে বিশেষ করে রোমান্টিক কবিদেরই ম্যাক্সিমাম সবাই একদম ক্রিটিসাইজ করছে, প্রচুর পরিমাণে, যথেষ্ট পরিমাণে ক্রিটিসাইজ করছে রোমান্টিক কবিদের। কিন্তু পরবর্তীতে দেখা গেছে কি এরাই সবচেয়ে বেশি ফেমাস হয়েছে, কারণ যেই জিনিসটাকে ক্রিটিসাইজ যত বেশি করা হয় সেই জিনিসটা ভাইরাল কিন্তু তত বেশি হয়। হ্যাঁ, যেমন হচ্ছে ক্যারি মিনাটি যাকেই ক্রিটিসাইজ করে সে কিন্তু ভাইরাল হয়ে যায়। তো এই জিনিসটা এই রোমান্টিক কবিদের ক্ষেত্রে হয়েছে। এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনাদের প্রিয় কবিকে, 90% স্টুডেন্ট বলবে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কেউ কেউ বলবে জন কিটস, তারপরে হয়তো দু একজন বলবে কি রবার্ট ফ্রস্ট। তাছাড়া ম্যাক্সিমাম কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দিকেও যাবে, এবং এটা কিন্তু প্রমাণিত। কিভাবে প্রমাণিত? এই যে 18তম যে ভাইভা হইল, এখানে মোটামুটি 90 না 95 এর মতো ম্যাক্সিমাম যাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার প্রিয় কবিকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর উইলিয়াম শেক্সপিয়রকে রাখছিল। তো পরবর্তীতে স্যারেরা এই অপশন বাদ দিয়ে দিছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর উইলিয়াম শেক্সপিয়র বাদ দিয়ে বলেন। মানে এইভাবে তখন ধরতে শুরু করে, যখন বুঝতে পারতেছে সবই এই দুইটা ছাড়া এর বাইরে যেতে যাচ্ছে না। তো পরবর্তীতে যাকে একটু ডাইভার্সিফাইড হয়ে তখন জন কিটস, রবার্ট ফ্রস্ট এদের দিকে আসতে শুরু করলো। আচ্ছা, তো পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড এটা তো আছে, ক্যারেক্টার্স এখানে মূলত পার্সনিফাইড ক্যারেক্টার্স, সিম্বলিক ক্যারেক্টার্স এবং হচ্ছে জন কিটস নিজে, এগুলো ছিল। এগুলো আপনারা জাস্ট একটু পড়ে নিন, থিমস আছে কিছু। এখানে হচ্ছে ইমর্টালিটি অফ আর্ট অ্যান্ড ট্রান্সিয়েন্স অফ হিউম্যান লাইফ। তো ইমর্টালিটি অফ আর্ট মানে কি, যে আপনার যে ইয়েটা, ওই যে আর্টটা, এটা তো কোনো সময় মরবে না, এটা কোনো ক্ষয় নাই, এবং এটা থাকবেই, জেনারেশন টু জেনারেশন থাকবে, এবং ওই সময়ের গ্রিক আর্ট কালচার অ্যান্ড লাইফ স্টাইলের কিন্তু প্রতিচ্ছবি হয়ে থাকবে। কিন্তু ট্রানজিয়েন্স অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনটা কি ক্ষণস্থায়ী, এটা শেষ হয়ে যাবে, এটা চিরস্থায়ী নয়, এক সময় এটা শেষ হয়ে যাবে এবং এটা বেশি দিন টিকবে না। ইমাজিনেশন ভার্সেস রিয়েলিটি, তো ইমাজিনেশনটা কি কল্পনা, এবং রিয়েলিটি কি বাস্তবতা। তো এখানে একটা লাইন আছে, সেটা হচ্ছে আর্ট মেলোডিস আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার। বিশাল বিখ্যাত একটা লাইন, অনেক বিখ্যাত একটা লাইন জন কিটসের, যে যেই সুরটা শোনা যায় সেটা মিষ্টি, বাট যেটা শোনা যায় না এটা আরো বেশি মিষ্টি, সুইটার বলা হয়েছে। তো এর পরবর্তীতে দ্য ইউনিটি অফ বিউটি অ্যান্ড ট্রুথ, অর্থাৎ বিউটি এবং সৌন্দর্য, এটাই মানে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, দ্যাট ইজ অল। লাস্টে তো এটা বলছি, সৌন্দর্যই মানে সত্য, সত্য সৌন্দর্য, এটা অন্য কিছুই নয়। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাই, চলেন কবিতাটা লাইন বাই লাইন পড়ি, হ্যাঁ, তাহলে আমাদের কনসেপশন আরো বেশি ক্লিয়ার হবে। সামারিটা আমি পড়াইলাম না, এটা দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, আপনারা একটু পড়ে নিন তাহলে ক্লিয়ার হবে, কারণ এখানে অনেক ব্যাখ্যা আছে, অনেক বিষয় আছে, যার কারণে সরাসরি আমরা এখন লাইন বাই লাইন অ্যানালাইসিসে চলে যাব। হ্যাঁ, ওটা অনেক রিসেন্ট আর্ন জন কিটস। আচ্ছা, তো কি বলতেছে এখানে, পাঁচটা স্ট্যান্ডা, শুরুতে প্রথম স্ট্যান্ডা, দাও স্টিল আনরাভিশড ব্রাইড অফ কোয়াইটনেস, দাও স্টিল, তুমি এখনো, সরি ফর দ্য ইন্টারাপশন। তো দেখেন কি বলতেছে, যে দাও স্টিল আনরাভিশড ব্রাইড অফ কোয়াইটনেস, যে তুমি এখনো, স্টিল মানে এখনো, এই বর্তমান সময়েও কি হয়ে আছো, আনরাভিশড মানে কি, যে অস্পর্শিত মানে স্পর্শ হয়নি এমন, ব্রাইড অফ কোয়াইটনেস, ব্রাইড মানে কি বধূ বা স্ত্রী, তো কিসের, মানে ঠান্ডা সময় নিস্তব্ধতার, যে তুমি এখনো কি অক্ষত বা অস্পর্শিত বা স্পর্শহীন এমন একজন বধূ, একটা পবিত্র, অর্থাৎ তাকে কি বলতেছে, পবিত্র, যাকে ইনটেক বলা হচ্ছে, যে একদম পবিত্র বধূ হিসেবে তুমি রয়েছো। দাও ফোস্টার চাইল্ড অফ সাইলেন্স এন্ড স্লো টাইম, তুমি কি ফোস্টার মানে কি, পালিত সন্তান, তো তুমি
যে ফোস্টার চাইল্ড অফ সাইলেন্স, যে এই যে নিস্তব্ধতা বা এই যে অ্যান্ড স্লো টাইম মানে কি ধীর সময়ের একটা পালক সন্তান। অর্থাৎ জন কিটস এখানে কি বলতেছেন, এই যে কলসটা দাও দাও মানে কি তুমি, প্রথমে কিন্তু তাকে পার্সনিফাইড করতেছে, হ্যাঁ, ব্যক্তি হিসেবে উপস্থাপন করতেছে, যে আনরাভিস্ট, অস্পর্শিত, অক্ষত, পবিত্র, ব্রাইড, বধূ, ঠান্ডা সময়ের একদম কোয়াইটনেস, অক্ষত এখনো নিস্তব্ধতার, তো কার বধূ? নিস্তব্ধতার বধূ। এটা কিন্তু মনে রাখেন বিষয়টা, হ্যাঁ, অর্থাৎ নিস্তব্ধ সময়ের বধূ। আচ্ছা, দাও ফোস্টার চাইল্ড অফ সাইলেন্স অ্যান্ড স্লো টাইম, তুমি কি পালিত সন্তান কার? সাইলেন্স মানে কি নিস্তব্ধতা, অ্যান্ড স্লো টাইম এবং ধীর সময়ের। আচ্ছা, সিলভিয়ান হিস্টোরিয়ান, সিলভিয়ান হিস্ট্রিয়ান মানে কি? সিলভিয়ান বলতে আপনার বন বোঝায়, বন জাতীয় গাছপালা এমন। হিস্ট্রিয়ান মানে কি? ইতিহাসবিদ, ঐতিহাসিক বা ইতিহাসবিদ। হু ক্যানস দাও এক্সপ্রেস, যে কি এভাবে কি প্রকাশ করতে পারো, এমন বোঝাচ্ছে। তো কি প্রকাশ করতে পারতেছে এভাবেই? এ ফ্লাওয়ারি টেল, যে একটা কি, যে ফ্লাওয়ারি টেল মানে কি, যে আপনার হচ্ছে যে ফুলের গল্প মানে কাহিনী বা এমন বলতেছে। মোর সুইটলি দেন আওয়ার রাইম, আরো কি মিষ্টি ভাবে আমাদের কিসের থেকেও, আমাদের ছন্দের থেকেও। অর্থাৎ জন কিটস এখানে মূলত তিনি এই জিনিসটা স্বীকার করতেছেন যে একজন একটা কবির যে লেখা, কবির লেখা কবিতার চেয়েও এই কলসটির গায়ে যা কিছু খোদাই করা আছে, যা কিছু রয়েছে সবকিছু আঁকা, এটা আরো বেশি জীবন্ত, এটা আরো বেশি জীবন্ত, আরো সুন্দরভাবে সবকিছু প্রমাণ দিচ্ছে একটা হিস্ট্রিয়ান হিসেবে, একটা ইতিহাসবিদ হিসেবে। তাহলে ওই তাহলে কি কি হিসেবে এখানে উপস্থাপন করতেছে আমাদের এই ইয়েটাকে, আর্নটাকে? প্রথমে হচ্ছে একটা বধূ হিসেবে, কার বধূ? কোয়াইটনেস, ঠান্ডা সময়ের, নিস্তব্ধতার। তারপরে তাকে কি বলতেছে? দাও ফোস্টার চাইল্ড, পালিত সন্তান হিসেবে বলতেছে। কার ফোস্টার চাইল্ড? সাইলেন্স, নীরবতার এবং স্লো টাইম মানে ধীর সময়। তারপরে তাকে আবার কি বলতেছে? তাকে আবার হিস্ট্রিয়ান বলতেছে, সিলভিয়ান হিস্ট্রিয়ান মানে কি বনের হিস্ট্রিয়ান, অর্থাৎ ইতিহাসবিদ তাকে বলতেছে, হ্যাঁ। এবং সে কি বলে? ফ্লাওয়ার টেল, পুষ্পের যে একটা কাহিনী, ফুলের যে কাহিনী, সেই জিনিসটা বলতেছে। এবং সে যা কিছু উপস্থাপন করতেছে তার গায়ে আঁকা সবকিছু কি এটা আরো বেশি সুন্দর রাইম দিচ্ছে, মানে অর্থাৎ এই যে আর্নে যা কিছু আঁকা আছে এটা মনে হচ্ছে আরো বেশি জীবন্ত। কার থেকেও? এই বিভিন্ন কবিরা যা কবিতা লিখতে পারে, তার যে রাইমস যা সেট করতে পারে, তার থেকে আরো বেশি সুন্দর, আরো বেশি জীবন্ত, আরো বেশি উজ্জ্বল এমন। আচ্ছা, তো এরপর কি বলতেছে যে হোয়াটলি ফ্রেজড লেজেন্ড হার্নস অ্যাবাউট দ্য শেপ, যে হোয়াটলি ফ্রেজড লেজেন্ড, এখানে কিন্তু লেজেন্ড মানে কি কিংবদন্তি, হ্যাঁ। তো লেজেন্ড বলতে দেখা যাচ্ছে পৌরাণিক কাহিনী বা কোনো কিং, দেখা যাচ্ছে বা কোনো একটা ব্যক্তি, এদেরকে যেমন হচ্ছে আমরা কোনো ব্যক্তিকে কি বলি, যে ব্রিটিশে থাকতেই কিনা যে কিনা অনেক বেশি ফেমাস হয়ে যায় তাকে আমরা কি বলি? লিভিং লেজেন্ড, হ্যাঁ। বা আমাদের দেখা যাচ্ছে কাউকে যদি আমরা দেখা যাচ্ছে যে বলি যে সে যেমন হচ্ছে ওসমান হাদি, শহীদ ওসমান হাদি, সে ছিল কি আমাদের জন্য একটা লেজেন্ড, হ্যাঁ, একজন কি যে। তো লেজেন্ড বলতে দুইটা জিনিসই বোঝায়, একটা বিখ্যাত ব্যক্তি অথবা বিখ্যাত ঘটনা, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে লেজেন্ড। তো হোয়াট লিভ ফ্রিজড লেজেন্ড, যে হর্নস অ্যাবাউট দাই শেপ, যে এই যে লতা পাতায় ঘেরা যে কিংবদন্তি অর্থাৎ কাহিনী, যা কি কি করতেছে, অর্থাৎ কাহিনী বলতে কি এই যে আর্ট ইয়ের উপরে আমাদের যে আর্ন এর উপরে যে গল্পগুলো যে আঁকা আছে, অর্থাৎ যে ছবিগুলো আঁকা আছে, এটা কিন্তু এক একটা গল্প বলতেছে, তাই না? এই জন্য এটাকে কি বলতেছে? লেজেন্ড, অর্থাৎ গল্প বলতেছে বা কিংবদন্তি বলতেছে, যা কিনা কি করতেছে, যে তোমার যে আকৃতিটাকে এটাকে কি করে আছে? ঘিরে আছে। তো এরপরে কি বলতেছে? অফ ডেটিস অফ মোর্টালস অর অফ বোথ, যে ডেটিস মানে কি, মানে দেবতা, হ্যাঁ, যেমন তো অফ ডেটিস অর মোর্টালস, যে দেবতাদের নাকি যে মরণশীল মানুষের, অর বোধ নাকি উভয়েরই বলতেছে। মানে ওখানে একটা প্রশ্ন করতেছে এমন যে তোমার যে গল্প, তোমার যে যা কিছু আঁকা আছে তোমার উপরে, এগুলো কার গল্প বলতেছে? এটা কি অফ ডেটিস মানে দেবতাদের গল্প বলতেছে, অর মোর্টালস নাকি মানুষের, মরণশীল মানুষদের গল্প বলতেছে, অর অবোধ নাকি কি উভয়েরই গল্প বলতেছে? কলসের এটা থেকে তিনি একটু বিভ্রান্ত হচ্ছেন যে এটা আসলে কার গল্প বলতেছে এমন, তো নাকি দুইটারই মিক্স গল্প বলতেছে। তো ইনটেম্পট অর ডেলস অফ আর্কেডি, তো ইনটেম্পট, টেম্প হচ্ছে একটা উপত্যকা, হ্যাঁ। তো টেম্প এবং অ্যারাকেডি এটা হচ্ছে দুইটা, এই দুইটা কিন্তু গ্রিক মিথোলজি থেকে নেওয়া, হ্যাঁ।
এই জন্য আমি আপনাদের বারবার বলি যে গ্রিক মিথোলজির যে বইটা এটা কিন্তু পড়বেন, হ্যাঁ, এটা পড়লে অনেক আইডিয়া ক্লিয়ার হবে। তো টেম্প হচ্ছে এমন একটা উপত্যকা গ্রিক মিথোলজিতে যেটা কিনা আপনার হচ্ছে এই যে যে মিউসরা যে ছিল, মিউস, এরা মূলত এই উপত্যকায় থাকতো, মানে এখানে থাকতে পছন্দ করতো। আর অ্যারাকিড এটাও একটা উপত্যকা, পর্বত এলাকা, এখানে ফুলের জন্য বিখ্যাত ছিল, এই যেখানে রাখালেরা থাকতো এবং হচ্ছে মানে ওই গ্রিক এখানে তারা তাদের ভেড়া চড়াইতো। তো এই টেম্পট অর দ্য ডেলস অফ অ্যারাকিডি, যে টেম্পের যে উপত্যকা নাকি আরেক এই যে আর্কেডির যে পাহাড়ি প্রান্তরে কোথায়, তো এখানে তিনি প্রশ্ন করতেছেন এভাবেই যে কোথায়, যে এই যে দৃশ্যপট যা কিছু কিনা এখানে রয়েছে, তো এটি কি গ্রিসের যে টেম্প এই উপত্যকা নাকি যে রাখালরা থাকতো অ্যারাকেডি সেখানের বিষয়টা বলতেছে। তিনি কিন্তু এটা গ্রিক মিথোলজির মানে রেফারেন্স তিনি কিন্তু টানতেছেন। তো হোয়াট মেন অর গডস আর দিস, যে এরা কি কি মানুষ নাকি দেবতা? হোয়াট মেডেন স্লথ, বা এমন যে কোনো মেডেন স্লথ মানে কি, যে কুমারী, কুমারী যে অনিচ্ছুক মেয়েরা নাকি তারা কি করতেছে, যে পালিয়ে যাচ্ছে, এমন এমন কিছু কি? তারপর কি বলতেছে, হোয়াট ম্যাড পারসুইট, যে হোয়াট ম্যাড পারসুইট, যে কি এই যে উন্মাদ যে তাড়না, পারসুইট মানে পিছু পিছু মানে ধাওয়া করা, এমন পিছু চলা। হোয়াট স্ট্রাগলস টু স্কেপ, কি এই পালানোর আপ্রাণ চেষ্টা করতেছে। তো হোয়াট পাইপস অ্যান্ড ট্রিমব্রেলস, যে কি এই যে বাঁশি নাকি হচ্ছে, ট্রিমব্রেলস বলতে একটা খঞ্জন এমন একটা বোঝাচ্ছে। হোয়াট ওয়াইল্ড স্কেটসি, আবার কি এই বন্য যে এক্সপ্রেসি মানে হচ্ছে আপনার একটা আনন্দ, হ্যাঁ, এটা একটা বন্য ওয়াইল্ড আনন্দ, অর্থাৎ বন্য আনন্দ এমনটাকে বোঝাচ্ছে। তো তিনি এই লাইন দ্বারা বোঝাচ্ছেন যে এখানে যে যে বাদ্যযন্ত্র, হ্যাঁ, তো তিনি এগুলো দেখতে পাচ্ছেন এবং এই যে পুরো যে দৃশ্যটা একটা আনন্দ ঘন একটা পরিবেশ দিচ্ছে। এবং এটা কোথায় দেখতে পাচ্ছেন? এটা কিন্তু তিনি আর্নে দেখতে পাচ্ছেন, আর্নের মধ্যে এগুলো কিন্তু তিনি সবকিছু কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এটা এক ধরনের একটা এই যে ওয়াইল্ড স্কেটস অর্থাৎ উন্মাদনা কিন্তু তৈরি করতেছে। তো কলসটি মূলত এটা নিস্তব্ধ, কিন্তু নিস্তব্ধ হইলেও কিডসের যে কল্পনা, এই জিনিসটা তাকে কিন্তু আরো বেশি জীবন্ত করে তুলতেছে। তিনি যা কিছু দেখতে পাচ্ছেন তা কিন্তু তিনি সুন্দর উপস্থাপন করতে পারতেছেন বা তুলে ধরতেছেন। তো এটা সম্পূর্ণ প্যারাটাকে, এক নম্বর প্যারা যদি আমরা ছোট করে একটু হাইলাইট করি, বিষয়টা হচ্ছে এমন যে এই যে গ্রিক যে কলসটা, আর্নটা, এটাকে দেখে তিনি কি বলতেছেন যে তুমি কি, যে এটা হচ্ছে আনরাভিশ ব্রাইড অফ কোয়াইটনেস, যে ঠান্ডা সময়ের কি একটা ব্রাইড বধূ। এটা এটা অনেক বেশি শৈল্পিক দিক থেকে একদম শ্রেষ্ঠ, এটা কিন্তু শেষ নাই। এটার গায়ে যা কিছু আঁকা আছে, তো এটা কি করতেছে, এই সব কিছুই লতা পাতা খোদাই করা, তারপরে অন্যান্য যা কিছু আছে সব কিছুই একটা যে বিভিন্ন দেবতা, এগুলো সবকিছুই কি করতেছে, একটা ওই সময়ের সাক্ষ্য বহন করতেছে গ্রিক আর্ট অ্যান্ড কালচারের। আর মানুষের যে রয়েছে একসাথে, এখানে তারা যে দেখা যাচ্ছে কি যে রিচুয়ালসে উৎসর্গ করতে যাচ্ছে। তারপর হচ্ছে অ্যারাকেডির আছে টেম্পি যে উপত্যকা, এটার রেফারেন্স আছে। তো এগুলো সবকিছুই এত সুন্দর সবকিছু উপস্থাপন করতেছো তুমি। এক কথা এখানে গ্লোরিফাই করতেছে প্রথম এই স্ট্যান্ডাতে কাকে, এই যে গ্রিসিয়ান যে আর্নটা সেইটাকে, হ্যাঁ। আচ্ছা, এর পরবর্তীতে 2 নাম্বার যে আমাদের যে প্যারাটা, সেখানে কি বলতেছে আমরা দেখব যে হার্ড মেলোডিস আর সুইট, যে সুরটা শোনা যায় সেটা অনেক বেশি মিষ্টি, বাট দোস আনহার্ড, কিন্তু যে জিনিস শোনা যায় না, অর্থাৎ কোন জিনিসটা শোনা যায়, হার্ড মেলোডিস আর সুইট, এটা কি আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে শুনি, আমাদের যে কান, এটা বহির যে কর্ণ সেটা দিয়ে আমরা শুনি এবং এটা মিষ্টি লাগে, আসলে মিষ্টি লাগে যদি আমরা পাখির কলকাকলি, নদীর যে কলকল শব্দ এগুলো যদি শুনি, সাগরের ঢেউয়ের একটা যে গর্জন, এগুলো আমরা প্রকৃতির যে কোনো সুর ভালো লাগে। সুইট এটা মিষ্টি, বাট দোস আনহার্ড, কিন্তু যেটা শোনা যায় না। আর সুইটার এটা কি, আরো বেশি মিষ্টি। এবং যেটা শোনা যায় না, দেখেন এটা আরো বেশি মিষ্টি কিভাবে, উইথ দ্য পাওয়ার অফ ইমাজিনেশনের মাধ্যমে। তো এটা কাদের পক্ষে সম্ভব, যাদের সেন্সুয়াসনেস কাজ করে, যে জিনিসটা। তো এই জিনিসটা কিন্তু জন কিটসের ক্ষেত্রে অনেক বেশি, তার কবিতাটাই হচ্ছে সেন্সুয়াসনেসে ভরা। আমাদের যে 5টা সেন্স, তো এই 5টা সেন্স দিয়ে আমরা ফিল করি, পাশাপাশি এখানে আত্মিক পর্যায়ে মানে ফিজিক্যাল বাউন্ডারি পার হয়ে গিয়ে ইমাজিনেশনের যে একটা পর্যায়ে সেই লেভেলে চলে গেছে গিয়ে তিনি এই জন্য এটা শুনতে পাচ্ছেন যে এটা আরো বেশি সুইটার,
এটা কিভাবে সুইটার? এটা তখনই সুইটার যখন আপনি ইমাজিনেশনে যাবেন, যেটা যে এই যে পাইট পাইপার যে বংশীবাদক যে কিনা বাঁশি বাজাচ্ছে, এটা সে তো বাজাতেই আছে, এটা অনন্তহীন ধরে বাজাতেই থাকবে। কিন্তু সেই শোনার কানটা যদি আপনার থাকে, ওই ইমাজিনেটিভ পাওয়ারটা যদি আপনার থাকে, তবে তো আপনি শুনতে পাবেন, তাছাড়া তো আপনি শুনতে পাবেন না। এই জন্য এটা একটা বিখ্যাত লাইন যে হার্ড মেলোডিস আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার। তো যেই সুরগুলো শোনা যায় এটা অনেক বেশি মিষ্টি, কিন্তু যেগুলো শোনা যায় না সেগুলো আরো বেশি মিষ্টি। আচ্ছা, তো এরপর কি বলতেছে? এরপর তবুও এ সফট পাইপস প্লে অন, তবুও কি যে ওই যে কোমল বাঁশিগুলো এগুলো কি করো, বাজিয়ে যাও, এগুলো বাজিয়ে যাও। নট টু দ্য সেন্সুয়াল ইয়ার বাট মোর ইন্ডার, যে আমার সেন্সুয়াল ইয়ার মানে কি, যে আমাদের যে রক্ত মাংসের যে কানটা সেটা দিয়ে নয়, বাট মোর ইন্ডার্ট, বরং আরো কি একদম ইন্ডার্ট বলতে মানে ভালোভাবে, মানে একদম ঘনিষ্ঠভাবে, প্রিয়ভাবে, এমন ভাবে বোঝায়। তো তিনি বোঝাচ্ছেন যে এই যে কোন দিয়ে তুমি কোন আনহার্ড যে জিনিসটা, যেই সুরটা, সেটা কোন কান দিয়ে শুনবে, ফিজিক্যাল কান দিয়ে না, বরং কি আরো বেশি প্রিয়ভাবে অন্য কান দিয়ে, আমাদের অন্তকান সেইটা দিয়ে। আচ্ছা, পাইপ টু দ্য স্পিরিট ডিটিস অফ নো টার্ন, যে পাইপ টু দ্য স্পিরিট ডিটিস অফ নো টার্ন, যে এই যে আত্মার উদ্দেশ্যে কি করো, আত্মার উদ্দেশ্যে বাজাও, যে এক সুর যার কোনো কি নাই, কোনো শব্দ নাই। আত্মার কে বাজাচ্ছে? ওই পাইপার বাজাচ্ছে আত্মার উদ্দেশ্যে, আত্মার উদ্দেশ্যে কিন্তু বলতেছে, হ্যাঁ, স্পিরিট ওয়ার্ডটা রাখছে এখানে, কিন্তু ফিজিক্যাল কোনো ওয়ার্ড রাখে নাই। তো এটা কোন শুনতে পারবে, কোন আত্মা শুনতে পারবে? যে যে মূলত ওই মানে যে ওই লেভেলে আছে, ওই ইমাজিনেটিভ পাওয়ার যার আছে, সেই আত্মাটাই কিন্তু শুনতে পাবে, তাছাড়া কিন্তু আমরা সবাই কিন্তু শুনতে পারবো না। আচ্ছা, ফেয়ার ইউথ, হে সুন্দর যুবক, এবার কাকে বলতেছে? একটা যুবক আছে তাকে বলতেছে। তো পাইপার চ্যাপ্টারটা কিন্তু ক্লোজ করছে। আচ্ছা, এরপরে বলতেছে কি? ফেয়ার ইউথ, হে সুন্দর যুবক, বিনাথ দ্য ট্রিস, যে কিনা বিনাথ মানে কি, গাছের নিচে বসে আছে। দাও ক্যানস্ট নট লিভ, তুমি কি করতে পারো না, তুমি ছেড়ে যাইতে পারো না। অর্থাৎ একটা এখানে কি বলতেছে, যে ওখানে এটা কিন্তু ওই এর উপরে আঁকা আছে, হ্যাঁ, আর্নের উপরেই কিন্তু আঁকা আছে, একটা কি আছে, একটা যুবক আছে, সে কিনা গাছের নিচে বসে আছে, এবং সে কি তাকে বলতেছে, জন কিটস বলতেছে, তুমি কিন্তু ত্যাগ করতে পারবে না, মানে সে তো স্থির, আর্টটা স্থির, সে তো নড়তে পারবে না, এই জন্য বলতেছে তুমি চাইলে ছাড়তে পারবে না। হ্যাঁ, দাই সং, তোমার গান, নর ইভার ক্যান দোজ ট্রিজ বি বেয়ার, তোমার গান এবং আর এই যে গাছগুলো কখনো কি হবে না, বেয়ার মানে কি, পাতা শূন্য হবে না, অর্থাৎ এই গাছগুলো চিরকাল পাতা এমনই থাকবে, কারণ ওই যে আপনার যে আর্ট সেটা তো চিরস্থায়ী। তো এই যে গাছটা, আপনি একটা গাছ আঁকছেন, হ্যাঁ, এখন এই গাছটা তো চিরস্থায়ী, ওইভাবেই থাকবে, তাহলে ওই যতদিন পর্যন্ত ওই কলসটা থাকবে, ততদিন পর্যন্ত ওই কলসে আঁকা গাছটা ওইভাবে থাকবে, ওর তো মানে ফিজিক্যাল তো কোনো ইয়া নাই, তো যার কারণে ওইটা চিরস্থায়ী, ওই আর্টটা কিন্তু চিরস্থায়ী, পাতাগুলো ওইভাবে কিন্তু চিরসবুজ থাকবে, গাছের পাতাও কিন্তু কি হবে না, বেয়ার মানে কি, যে পাতা শূন্য হবে না। আচ্ছা, বোল্ড লাভার, সাহসী কি প্রেমিক, নেভার কখনোই, নেভার ক্যানস্ট দাও কিস, তুমি কি করতে পারবে না, কিস করতে পারবে না, কাকে কিস করতে পারবে না, তার হচ্ছে বেলাভেটকে, প্রেমিকাকে। দ্য দ্য উইনিং নিয়ার দ্য গোল ইয়েট ডু নট গ্রিভ, যে দ্য উইনিং নিয়ার দ্য গোল ইয়েট, যে যদিও তুমি লক্ষ্যের মানে কি খুব কাছাকাছি প্রায় পৌঁছেই গেছো, ডু নট গ্রিভ, কিন্তু কি করো না, দুঃখ করো না, মানে বলতেছে যে তুমি কিস করতে পারবে না তোমার বিলাভেটকে, যদিও তুমি কাছাকাছি চলেই গেছো, কিন্তু এ নিয়ে তুমি দুঃখ করো না। অর্থাৎ এই যে গ্রিসিয়ান আর্ন, এখানে একটা আমাদের বোল্ড লাভারকে দেখানো হচ্ছে, যে কিনা তার বিলাভেটকে কিস করতে যাচ্ছে, কিন্তু কিস করতে যাচ্ছে মানে কি, হয়তো একটু মুখ আগায় দিছে, কিস করতে যাচ্ছে, তো এই পর্যায়ে এইভাবে আর্টটা তৈরি করা আছে, হ্যাঁ, ওই ইনগ্রেভ করা আছে, খোদাই করা আছে গ্রিসিয়ান আর্নের উপরে। তো তো এইভাবে মূলত আছে, এবং বলতেছে, জন কিটস বলতেছে যে এই জন্য তুমি কি করিও না, যে তুমি গ্রিভ অর্থাৎ কি শোক প্রকাশ করিও না, তুমি দুঃখ প্রকাশ করিও না। শি ক্যানট ফেড, সে কি হবে না, এখন ফেড মানে কি, ফিকে হয়ে যাওয়া, কাকে সে ফিকে হয়ে যাবে না। দাও হ্যাস্ট নট দাই ব্লিস, যদিও কি তুমি সেই যে
আশীর্বাদ বা আনন্দ, যে অর্থাৎ যে চুম্বন করার যে যে আশীর্বাদটা বা আনন্দ, এটা তুমি কি পাওনি, নট দাই ব্লিস, যে ওই আশীর্বাদটা তুমি কিন্তু পাওনি, অর্থাৎ সে ফিকে হবে না। অর্থাৎ তিনি বলতেছেন যে এই যে সৌন্দর্য, হুম, আমাদের জীবনের অরিজিনাল যে সৌন্দর্য, এটা বয়সের সাথে সাথে কি হয়ে যায়, হারায় যায়। কিন্তু তার যে সৌন্দর্য, তার প্রেমিকার যে সৌন্দর্য, এটা কিন্তু কি হবে না, কোনো সময় ফিকে হবে না, এটা কিন্তু চিরস্থায়ী থাকবেই। দা দাও হ্যাস্ট নট দাই প্লিজ, যদিও তুমি সেই যে চুম্বন করার যে সুযোগটা, এটা তুমি পাওনি, কিন্তু এটা নিয়ে তুমি কি করো না, আফসোস করো না, হ্যাঁ। কিন্তু যেহেতু এটা ইনগ্রেভ করা ওই গ্রিসের নামে, যার কারণে তার যে সৌন্দর্য, তার বিলাভেডের যে সৌন্দর্য, এটা কি থাকবে, চিরস্থায়ী ওইভাবেই থাকবে। আচ্ছা, ফর এভার উইল্ট দ্য লাভ, তুমি কি করবে, চিরকাল ভালোবাসবে, অ্যান্ড শ্যাল বি ফেয়ার, এবং চিরকাল কি থাকবে, শি বি ফেয়ার, এবং সে চিরকাল কি থাকবে, সুন্দরী থাকবে। অর্থাৎ কে চিরকাল ভালোবাসতে থাকবে, এই যে যুবকটা যে কিনা বোল্ট লাভার সে, এবং তার প্রেমিকা কি থাকবে, সবসময় কি একদম চির সুন্দরী থাকবে, মানে এইভাবেই। অর্থাৎ এখানে তারা তো বৃদ্ধ হচ্ছে না। অর্থাৎ দেখেন, এখানে কিন্তু বয়সটাকে থামাই দেওয়া হয়েছে, না এখানে কিন্তু বয়সটাকে থামাই দেওয়া হয়েছে, পরিস্থিতিটাকে ঠান্ডা করে দিছে, একদম মানে থামাই দিছে। কিভাবে, উইথ দ্য পাসেস অফ টাইম, সময়ের সাথে সাথে আমরা কিন্তু বৃদ্ধ হই, আমাদের জীবনটা শেষ হয়ে যায়। কিন্তু এই যে আমাদের যে বোল্ট লাভার, সে কিন্তু তার যে বিলাভেড, তাকে কিন্তু কিস করতে, মানে কিস করতেই থাকবে, মানে বলতে কিস করার জন্য ধাওয়া করতে থাকবে, কিন্তু যদিও কিস করতে পারতেছে না। আবার তার যে প্রেমিকা, সেও কিন্তু চিরজীবন একদম ফেয়ার, মানে সুন্দরই থাকবে, তার রূপেরও কিন্তু কি হবে না, মানে শেষ হবে না, কারণ তার তো মৃত্যু নেই। যে জিনিসটার মৃত্যু নেই, সেই জিনিসটা কোনো সময় কি হবে না, এটা মানে যতদিন পর্যন্ত ওই গ্রিসের আর্নটা থাকবে, ততদিন পর্যন্ত সেও কি থাকবে, চিরসবুজ থাকবে, তাদের প্রেমটাও ওই রকমই কালজয়ী হয়ে থাকবে। আচ্ছা, তবে অবশ্যই এভাবে ভাবার কিন্তু মানে মানসিকতা কিন্তু থাকা লাগবে, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে কি বলতেছে, আহ যে হ্যাপি ওয়াকস দ্যাট ক্যানট শেড। ও আচ্ছা, 2 নম্বর এটাকে হালকা একটু ছোট করে সামারাইজ করি। 2 নম্বর যে প্যারাটা, তো 2 নম্বর প্যারাটাতে আমরা যদি একটু ছোট করে সামারাইজ করি, তাহলে জন কিটস শুরুতে বলতেছেন যে এখানে মূলত পাইট পাইপার যে জিনিসটা তিনি উল্লেখ করছেন, যে একটা পাইট পাইপার আছে, সে বাঁশি বাজাচ্ছে, এবং বলতেছে যে যে জিনিসটা শোনা যায়, যে মিউজিকটা শোনা যায়, সেটা হচ্ছে সুইট, মিষ্টি, কিন্তু যেটা শোনা যায় না সেটা আরো বেশি সুইটার, মানে আরো বেশি মিষ্টি। আচ্ছা, পাশাপাশি এই জন্য তিনি বলতেছেন কি, যে এই জন্য আমাদের কি হইতে হবে, আরো বেশি ইমাজিনেটিভ হইতে হবে। যখন আমরা আরো বেশি ইমাজিনেটিভ হব, তখন আমরা শিল্প, সাহিত্য, এর যে অরিজিনাল যে আনন্দ, এই জিনিসটা আমরা ফিল করবো। দেখেন, আপনারা যদি একটু ডিপলি থিঙ্ক করেন, একটা আর্ট পৃথিবীতে সবচাইতে মানে যে জিনিসটা মানে মূল্য, সেটা হচ্ছে আর্ট। যেমন হচ্ছে মোনালিসার আর্টটাই যদি বলি, এটা কিন্তু আপনি টাকা মানে কোটিপতি হইলেও কিন্তু আপনি কিনতে পারবেন না, সম্ভব না। এটা পৃথিবীতে এক পিসি আছে, আপনি যদি মানে বিলিয়ন ডলারও দেন, তা আপনাকে কাছে কিন্তু বেচবে না। এই যে আর্ট, এটা এতটা ইমোর্টাল হইলো কিভাবে, এই যে এটা কি পড়ার মতো অ্যাবিলিটি, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের নাই। বা আপনি সাধারণ দৃষ্টিতে আপনি দেখবেন যে ওটা মোনালিসার একটা প্রতিকৃতি, একটা ছবি, বা একটা হাতে আঁকা একটা ছবি। কিন্তু এর ভেতরের শিল্প, এর ভেতরের সায়েন্স যদি বুঝতে চান, তাহলে আপনাকে আর্টের উপরে পড়াশোনা করতে হবে অনেক ডিপলি, এবং অনেক দূরবর্তীতে ভাবার আপনার হচ্ছে মেন্টালিটি বা মানসিকতা, বা ওই পরিমাণে ব্রেনটা আপনার থাকা লাগবে, সোজা কথা। তো জিনিসটা এমনই, আপনি যদি কোন একটা মেলোডি যেটা কিনা শোনা যাচ্ছে, এটা আপনি কানে শুনতে পাচ্ছেন, বাট যেটা আর্টে আছে সেটা আপনি যদি শুনতে চান, তাহলে সেই পরিমাণে আপনার কি থাকা লাগবে, অন্তঃকর্ণ, সেই জিনিসটা আপনার থাকা লাগবে। তাহলে এই জিনিসটা আপনাকে কি আরো বেশি আনন্দ দেবে, আরো বেশি ফিল করতে পারবেন। এই হচ্ছে বিষয়। এই জন্য বলছে লাইফ ইজ শর্ট, আর্ট ইজ লং, বা আর্ট ইজ ইটার্নাল বা পার্মানেন্ট, সোজা কথা। এবং এই জন্য তিনি বলছেন আর্ট ফর আর্টস শেক। আসলে আর্টটা আর্টের জন্যই, এটা আর্টস ফর লাইফ শেক নয়, জীবনের জন্য নয়। আচ্ছা, তো এর পরবর্তীতে এগুলো হচ্ছে বিষয়। আচ্ছা, তো পাইট পাইপের কথা বলছে, এর পরবর্তীতে বোল্ট লাভারের কথা বলছে। সে চিরকাল তার প্রেমিকাকে ভালোবেসেই যাবে, যদিও কিস করতে পারতেছে না,
কিন্তু এটাকে তিনি গ্রিভ, যে শোক প্রকাশ করতে তিনি বলেন নাই, তবে বলছেন যে তার যে প্রেমিকা সেও কি হবে না, বৃদ্ধ হবে না। পৃথিবীতে আমাদের দুঃখ কষ্ট আছে, আমরা রোগ শোকে মারা যাই, কিন্তু আর্ট তাদেরকে কি করে রাখছে, ইমোর্টাল করে রাখছে, অমর করে রাখছে। এই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে 3 নম্বর প্যারা। হ্যাঁ, তো 3 নম্বর প্যারা কি বলতেছে, হ্যাপি বক্স দ্যাট ক্যানট শেড, যে কি মানে যে হ্যাপি মানে কি সুখী, হ্যাপি বক্স মানে হচ্ছে ডালপালা আর কি, সুখী ডালপালা, দ্যাট ক্যান নট শেড, যা কিনা কি ঝরিয়ে দিতে পারে না। অর্থাৎ এই যে যেসব ডালপালা আছে, গাছ আছে, এগুলো পাতা তো কোনো সময় ঝরবে না, বা গাছপালা ওইভাবেই থাকবে। আচ্ছা, ইয়োর লিভস, তোমার পাতাগুলো, নট এভার বিড দ্য স্প্রিং অ্যাডিউ, কোনো সময় কি করবে না, বসন্তকে বিদায় জানাবে না। অর্থাৎ এই যে গাছপালা, তো গাছে কখন পাতা থাকে, চিরসবুজ বসন্ত বলা হয়। তাহলে এখানে কোন ঋতু পাওয়া যাচ্ছে, বসন্ত ঋতু পাওয়া যাচ্ছে, এটা কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, তো বসন্ত কিন্তু অল্প সময়ের জন্য আসে মানুষের জীবনে, তাই না? আমাদের জীবনেও আমরা আসলে আমরা মনে করি যে দুঃখের পরেই, হ্যাঁ, if winter comes can spring be far behind, যদি দুঃখ আসে মানে সুখ কি দূরে থাকতে পারে, যদি শীত আসে বসন্ত কি দূরে থাকতে পারে, হ্যাঁ, কিন্তু বসন্তটাও কিন্তু অল্প সময়ের জন্যই আসে। এই জন্য বসন্তটাকে আমাদের কাজে লাগাইতে হয়। বসন্তটা কি, আমাদের এই যে যৌবন, এটা হচ্ছে আমাদের জন্য বসন্ত, আমাদের পৃথিবীর মানুষের জন্য। আপনি যৌবনটাকে যদি কাজে লাগান, আপনার যে পরবর্তী যে এজটা, বৃদ্ধা এজ, এটা অটো আলটিমেটলি ভালো হয়ে যাবে। হ্যাঁ, এখন এই যে আপনারা কি করতেছেন, পড়ালেখা করতেছেন, স্বাস্থ্য অনেকে খারাপ হয়ে যাচ্ছে, অনেকে শরীরের যত্ন নিতে পারতেছেন না, সমস্যা নাই, আপনি এই স্প্রিংটাকে, ইউথটাকে কাজে লাগান, এই বসন্তটাকে কাজে লাগান, আপনার উইন্টারটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, সামারটা অটোমেটিক্যালি গুছিয়ে উঠবে, সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, তো ভালো লাগা মানে ভালো সাজানো বলতে খালি যে চাকরি করা তা কিন্তু আমি বোঝাচ্ছি না। আমি বোঝাচ্ছি আপনি মানে এমন কিছু ইনকাম সোর্স তৈরি করেন, আর কোনো সময় একটা ইনকাম সোর্সের উপর ডিপেন্ডেন্ট হবেন না, কয়েকটা যেন আপনি কখনো আটকে না যান। এই জন্য বলা হয় যে দেশ তোমাকে দিল এক ঝুড়ি, সেখান থেকে তুমি নিলে এক টুকরো নুড়ি। এক টুকরো নুড়ি নিয়ে কেউ সন্তুষ্ট থাকবেন না। আমরা হচ্ছে বাঙালি অলস জাতি, আমরা একটু আরাম প্রিয়, একটু পাইলেই শেষ, আমাদের শেষ। আর যার কারণে একটু বয়স্ক হয়ে গেলে বলি যে আমার আর ব্রেনে কাজ করতেছে না, পড়ালেখা ভালো লাগে না। আমার এক ফ্রেন্ড আছে, জাপানে থাকে, সে একটা মানে বয়স্ক মানুষের সাথে কাজ করে, যার বয়স হচ্ছে 85 বছর। তো মানে সে মাঝে মাঝে মানে বন্ধু সুলভ আর কি, হাসি ঠাট্টা করে বলে যে তুমি এই বয়সে কাজ করো, কি দরকার, বলে ওদের টেন্ডেন্সিটাই এমন যে যতদিন বাঁচবো কাজ করে বাঁচবো, নিচে ডিপেন্ডেন্ট মানে সেলফ ডিপেন্ডেন্ট যেটা বলে। কিন্তু আমরা কি কোনো রকম 60 পার হলেই হয়েছে, জীবন শেষ, এই ডায়াবেটিস এই সেই চলে না। কিন্তু ওরা কিন্তু দেখেন চির বসন্ত জীবনে আনতে গেলে এজন্য সবকিছুই করা লাগবে, আমাদের এই সময়টাকে কাজে লাগাইতে হবে, পাশাপাশি একটা রেগুলার কর্মঠ একটা অবস্থানের মধ্যে থাকা লাগবে। যাই হোক, ওই দিকে আর না যাই, আমরা অনেক দূরে চলে গেছি, কবিতা চলে আসি। আচ্ছা, ইয়োর লিভস নট এভার বিট দ্য স্প্রিং অ্যাডিউ, যে তোমার পাতাগুলো কোনো সময় স্প্রিং বসন্ত ঋতুটাকে কি করবে না, বিদায় জানাবে না। তাহলে কোন ঋতু আমরা পাইলাম, বসন্ত ঋতু। আচ্ছা, অ্যান্ড হ্যাপি মেলোডিস্ট আনওয়েরিড, এবং এই যে সুখী যে সুরকার, তুমি ক্লান্তিহীন। অর্থাৎ এই যে গান অর্থাৎ যে গান গাচ্ছে বা সুর যে তুলতেছে সে কি অনেক বেশি আনওয়ারিড, মানে কি একদম তুমিও কি একদম ক্লান্তিহীন ভাবে বাজাইতেই আছো। তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যদি বাস্তবিক জীবনে, হ্যাঁ, মানুষ কি একটা যে মানুষ গান গাইতে গাইতে কি হয়, সে ক্লান্ত হয়ে যায়, কিন্তু এই যে আর্নে যে চরিত্রটা আছে সে কিন্তু বাঁশি বাজিয়েই যাবে আজীবন ধরে, সে কিন্তু ক্লান্ত হবে না। এবং এখানকার স্প্রিং কোনো সময় কি হবে না, শেষ হবে না, ইটার্নাল স্প্রিং যাকে বলতেছে। ফর এভার পাইপিং সংস ফর ইভার নিউ, চিরকাল বাঁশিতে কি, ফর ইভার পাইপিং সংস চিরকাল বাঁশিতে গান উঠতে থাকবে, ফর ইভার নিউ চিরকাল কি এটা নতুন থাকবে। অর্থাৎ এই গানটা কোনো সময় পুরাতন হবে না, এবং এটার আবেদন চিরকাল থাকবেই। এখন আপনার কাছে আছে, এর পরবর্তীতে পরের জেনারেশন যারা আসবে তাদের কাছেও একই রকম থাকবে। অর্থাৎ জন কিডস দেখতেছে এখন, তো তারপরের জেনারেশন যারা কিনা এই যে এই মিউজিয়ামটা ভ্রমণ করবে এবং এই গ্রিসের আর্টটা দেখবে, তারা কিন্তু একই যে গানটা এটা শুনতে পাবে, যদি ওই গানটা থাকে জন কিডসের মতো বা শোনার মতো অ্যাবিলিটি থাকে। আচ্ছা,
এবং এটা চিরকাল কি থাকবে, নিউ, চিরকাল নিউ, এভারগ্রিন। মোর হ্যাপি লাভ, যে আরো বেশি কি, আরো সুখী প্রেম, আরো সুখী প্রেম। অর্থাৎ কিডস এখানে কি যে জগতের প্রেমকে মানুষের প্রেমের সাথে এটা একটু তুলনা করতেছেন। মানুষের প্রেম এটা কি একসময় শেষ, কিন্তু এই যে প্রেমটা, এখানকার আর্টের যে প্রেমটা, এটা কোনো সময় শেষ হবে না, এটা চিরস্থায়ী থাকবেই। ফর এভার ওয়ার্ম অ্যান্ড স্টিল টু বি এনজয়েড, এটা সবসময় কি থাকবে, উষ্ণ থাকবে এবং চিরকাল কি মানে একটা উপভোগ, উপভোগের একটা বিষয় থাকবেই। অর্থাৎ এই আর্টের প্রেম সবসময় কি উপভোগ্য হয়ে থাকবে। ফর এভার পেইন্টিং, এই যে চিরকাল, এটা কি একদম পেন্টিং মানে কি আপনার হচ্ছে যে পেন্টিং বলতে শ্বাস প্রশ্বাস, মানে চিরকাল কি যে ফর ইভার, চিরকাল শ্বাস প্রশ্বাস থাকবে, অ্যান্ড ফর ইভার ইয়ং, চিরকাল তরুণ থাকবে। অর্থাৎ এখানকার কলসের গায়ে যেসব প্রেমিক প্রেমিকা আছে এরা কি থাকবে, চিরকাল তরুণ থাকবে। তাদের মধ্যে যে মিলনের যে একটা তীব্র আকাঙ্ক্ষা, এটা কোনো সময় কি হবে না, শেষ হবে না, ওইভাবেই থাকবেই। তাদের প্রেম বার্ধক্য দ্বারা কোনো সময়ই বাধাপ্রাপ্ত হবে না। তারপর কি বলতেছে, অল ব্রেথিং হিউম্যান প্যাশনস ফর অ্যাবভ, অল ব্রেথিং হিউম্যান প্যাশনস ফর অ্যাবভ, যে সমস্ত জীবনের সমস্ত আবেগের অনেক উঁচুতে। অর্থাৎ এই যে প্রেমটা, এটা সবকিছুর ঊর্ধ্বে থাকবে, একদম শ্রেষ্ঠ। মানুষের প্রেমের থেকেও এই আর্টের প্রেমটা শ্রেষ্ঠ। এখানে তিনি কি বলতেছেন, ফ্যানি বনকে তিনি কিন্তু একটু হিন্টস দিচ্ছেন। তার প্রেমিকাকে তাকে ছেড়ে চলে গেছে, রক্ত মাংসের মানুষ, কিন্তু এখানকার প্রেমিক প্রেমিকারা চিরকাল থাকবে, কেউ কাউকে ছেড়ে যাবে না, এইভাবেই থাকবে। তাদের বন্ডিংটা ইটার্নাল, চিরস্থায়ী। যেমন আর্ট ইজ ইটার্নাল, ঠিক তেমনি এখানকার প্রেম এটাও ইটার্নাল। আচ্ছা, এরপরে কি বলতেছে যে দ্যাট লিভস আ হার্ট হাই সরফুল অ্যান্ড ক্লয়েড, যে যা কিনা কি এই যে হৃদয়কে একদম কি যে হাই সরফুল, একদম খুবই দুঃখ ভারাক্রান্ত করে তোলে, অ্যান্ড ক্লয়েড, এবং ক্লান্ত করে তোলে। অর্থাৎ এই যে মানুষের জীবনে যে প্রেম, বাস্তব জীবনের এটা কি একদম, এটা অনেক বেশি একঘেয়েমি, ক্লান্ত, দুঃখ দুর্দশায় পরিপূর্ণ, এটা পাওয়া হারানো এগুলোর ভয় থাকে। কিন্তু এই যে আর্টের, এটা কিন্তু কি এগুলো থেকে মুক্ত। বার্নিং ফরহেড অ্যান্ড পার্চিং টাং, যে একটা কি জ্বলন্ত একটা, ফরহেড মানে কি কপাল, এবং একটি পার্চিং টাং মানে কি একটা শুষ্ক জিহ্বা। অর্থাৎ এই যে জন কিটস এখানে কি করতেছেন, যে মানুষের যে কামনা, মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, হ্যাঁ, এটা কি মানে তুলনা করতেছেন তিনি কিসের সাথে, ওই আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে ওখানে যা খোদাই করা আছে, ইনগ্রেভ করা আছে, সেইটার সাথে, যে এই জিনিসটা আর্টের সবকিছু এটা চিরস্থায়ী, এটা থাকবে, এটা কোনো সময় শেষ হবে না। কিন্তু মানুষের জীবনটা সবসময় এটা কি, এটা একটা শেষ হবে। তো এখানে সম্পূর্ণ প্যারাটা আমরা যদি একটু ছোট করে সামারাইজ করি, বিষয়টা হচ্ছে এমন যে তিনি বলতেছেন যে কলসের গায়ে, এই যে আর্ন, আমরা কলসই বলবো সোজা কথা। তো এই কলসের গায়ে যা কিছু আঁকা আছে, গাছ, তারপর প্রেমিকা, তারপর সুর, এরা কি সবকিছু ক্লান্তিহীন। এখানকার সামারও ক্লান্তিহীন, চিরস্থায়ী, সবকিছুই ফিক্সড। গাছ থেকে পাতা পড়বে না, চিরকাল সামার থাকবে। তারপরে বিলাভেট, এখানে প্রেম, এখানে প্রেমের কোনো শেষ বিচ্ছেদ নাই, বার্ধক্য নাই, বার্ধক্য এখানে কি হানা দিতে পারবে না, তাদেরকে আলাদা করতে পারবে না, সবকিছুই কি ফিক্সড ওইভাবে। কিন্তু মানুষের জীবনটা কি, মানুষের জীবনে এগুলো নাই, এগুলো মানুষের জীবনে এগুলো ফেভার ফ্রেড, অল কাইন্ডস অফ শর্টকামিংস এ পরিপূর্ণ। এখানে তিনি একটু মানে তুলনা আনতেছেন, মানুষের জীবনে ঊর্ধ্বে রাখছেন তিনি আর্টকে এই প্যারাতে। আচ্ছা, এর পরবর্তীতে চতুর্থ প্যারা কি বলতেছে, দেখেন যে হুজ আর দিস কামিং টু দ্য স্যাক্রিফাইস, এরা কারা আসতেছে স্যাক্রিফাইস করার জন্য। তো কারা, একদল লোক আসতেছে, তারা কিনা এই কলসে খোদাই করা কিন্তু আছে, যে তারা কিনা একদল লোক, তারা হচ্ছে একটা বলিদানের অনুষ্ঠানে কি হচ্ছে, একত্রিত হচ্ছে। আচ্ছা, টু হোয়াট গ্রিন অল্টার, তো এই বেদিটা কি ছিল, এই অল্টার হচ্ছে বেদিটা কিছু সবুজ রঙের, কালারটা কিন্তু মনে রাখেন, হ্যাঁ, গ্রিন অল্টার। টু হোয়াট গ্রিন অল্টার ও মিস্টিরিয়াস প্রিস্ট, যে এই যে কোন একটা সবুজ বেদির দিকে তোমরা যাচ্ছ, হে কি মিস্টিরিয়াস মানে কি রহস্যময় পুরোহিত। তো তিনি পুরোহিতকে কি বলেছেন, মিস্টিরিয়াস পুরোহিত বলতেছেন। তিনি মানে তাকে রহস্যময় বা অজানা, যে কোন দিকে আসলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এই জন্য তার গন্তব্য অজানা কবির কাছে, এজন্য তিনি তাকে রহস্যময় বলতেছেন, যে তারা একটা অল্টার, একটা বেদির দিকে, সবুজ বেদির দিকে ইঙ্গিত করতেছেন। বেদিটা কোন রঙের, সবুজ। আচ্ছা, তো এখানে কি হবে, বলিদানের অনুষ্ঠান হবে। আচ্ছা, এখানে গ্রুপ অফ পিপুল আছে।
leadest thou that heifer lowing at the skies, যে তুমি লিডেস্ট দাও মানে কি, তুমি কি করতেছো, লিডেস্ট মানে লিড করতেছো, নিয়ে যাচ্ছ তাদেরকে, যে তুমি তাদের নিয়ে যাচ্ছ, দ্যাট হেইফার লোয়িং এট দ্য স্কাইস, যে সেই বাছুরটিকে যে কিনা কার দিকে তাকিয়েছে, আকাশের দিকে। এখানে মনে রাখার কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে হেইফার মানে কি বাছুর, অর্থাৎ এখানে কাউ, স্মল কাউ আমরা বলতে পারি। লোয়িং এট দ্য স্কাইস, সে কার দিকে তাকিয়ে আছে, বাছুরটা আকাশের দিকে তাকিয়ে আছে। অর্থাৎ এই যে মিস্টিরিয়াস যে পুরোহিত, হ্যাঁ, তো সে বাছুরটাকে কোথায় নিয়ে যাচ্ছে, সে ওই অল্টারের দিকে নিয়ে যাচ্ছে, এবং গ্রুপ অফ পিপুল এরা বাছুরটাকে ওই পুরোহিতটাই হেফারটাকে আপনার অল্টারের দিকে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে কিসের জন্য, উৎসর্গ করার জন্য, স্যাক্রিফাইস করার জন্য। এবং তখন ওই বাছুরটা কার দিকে তাকিয়েছিল, স্কাইস অর্থাৎ আকাশের দিকে তাকিয়েছিল। আচ্ছা, এরপরে কি বলতেছে, অ্যান্ড অল হার সিল্কেন ফ্ল্যাঙ্কস উইথ গার্ল্যান্ডস ড্রেসড, যে এবং তার সিল্কেন বলতে রেশমি আর কি, রেশমি শরীরটা কি ফুলের মালা দিয়ে কি একদম সাজানো। তো বিষয়টা হচ্ছে এমন, এটা গ্রিকরা মূলত একটু যদি আমরা যাই, একটু যদি কল্পনা করি, এটা করতেছে কি আপনার ওই যে ইয়েটা একটু হিব্রুদের যে জিনিসটা, সেই জিনিসটা আসছে। গ্রিকদের ভাষা কিন্তু ছিল হিব্রু, এবং বর্তমানে যারা ইহুদি যাকে বলে, তারা কিন্তু বাছুর পূজা করতো এবং বাছুর কিন্তু বলি দিত। এবং তারা থার্ড টেম্পল এটা কিন্তু তৈরি করবে সামনে, এবং তারা কিন্তু একটা লাল গাভী তো বলি দিবে। তো এবং এখানে বাছুরের যে গায়ের রংটা, ওই জিনিসটাকে কিন্তু উপস্থাপন করতেছে। হ্যাঁ, যে এমনই হয়তো কোনো একটা, এই যে উৎসর্গ, এমনই হয়তো কোনো অনুষ্ঠান ছিল, সেখানে কি করতেছে, যে অ্যান্ড অল হার সিল্কেন ফ্ল্যাঙ্কস, এবং তার যে সম্পূর্ণ যে রেশমি যে শরীরটা ছিল, উইথ গার্ল্যান্ড ড্রেসড, যা কিনা কি ছিল, গার্ল্যান্ড মানে হচ্ছে ফুলের মালা দিয়ে কি ছিল, একদম সাজানো ছিল। অর্থাৎ বলিদানের পশুটা এটা কিন্তু কি ছিল, রেশমি ছিল। হ্যাঁ, এবং এটা কি দিয়ে সাজানো ছিল, ফুল দিয়ে সাজানো ছিল। আচ্ছা, তো এটা নিয়ে যাওয়া হচ্ছে হোয়াট লিটল টাউন্স বাই রিভার অর দ্য সি শোর, এই যে ছোট যে শহরটি, এটা নদীর তীরে বা সমুদ্র সৈকতে। তাহলে এই শহরটা কোথায় অবস্থিত, নদীর তীরে বা সমুদ্র সৈকতের পাশে অবস্থিত। এটা কিন্তু ব্রিফ হিসেবে আসতে পারে, মনে রাখেন একটু। অর মাউন্টেন বিল্ড উইথ পিসফুল সেটেডেল, অথবা কি পাহাড়ের উপর নির্মিত দুর্গবেষ্টিত একটা শহর। অর্থাৎ পাহাড়ের উপরেও এটা যাচ্ছে, এমন বিষয় এমন যে কবি কল্পনা করতেছেন যে তারা কোথায় যাচ্ছে, এই শহরটা কোথায়, এই শহরটা তার হচ্ছে পশুটাকে উৎসর্গ করতে যাচ্ছে। এবং এই শহরটা এখন মোটামুটি লোকশূন্য, এবং এই শহরটা কোথায় হইতে পারে, কোনো একটা নদীর ধারে বা সমুদ্রের ধারে হইতে পারে, অথবা কোন মাউন্টেনের উপরেও হইতে পারে। আচ্ছা, isn't it of this folk this pious mourn, যা এই যে of empty of this folk, যে যা এই যে মানুষ সবকিছু থেকে কি খালি হয়ে গেছে, this pious mourn, এই পবিত্র সকালে। অর্থাৎ এই যে মানে এই যে আমাদের যে সিরামনি, স্যাক্রিফাইস যে সিরামনি, এই কারণে শহরটা ফাঁকা হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে, সব মানুষ তো বের হয়েছে স্যাক্রিফাইস করতে, তাহলে শহরটা ফাঁকা হইলো কেন? আসলে শহরটা ফাঁকা হয়েছে এই কারণেই যে শহরে ঘরে কোনো মানুষ নেই, সবাই একটা জায়গায় জড়ো হচ্ছে, এক জায়গায় যাচ্ছে কি করতে, স্যাক্রিফাইস করতে ওই বাছুরটাকে, হেইফার, এটাকে বলা হয়েছে হেইফার। হ্যাঁ, তো এই জন্য শহরটা মূলত ফাঁকা, শহরে মানুষ নেই। আচ্ছা, অ্যান্ড লিটল টাউন দে স্ট্রেসড ফর এভারমোর, আর এই যে অ্যান্ড মানে এবং ছোট শহর, দাই স্ট্রিটস ফর এভারমোর, যে তোমার যে রাস্তাগুলো চিরকাল, তোমার রাস্তাগুলো উইল সাইলেন্ট বি, চিরকাল কি থাকবে, একদম ঠান্ডা থাকবে, সাইলেন্ট, নিস্তব্ধ, অ্যান্ড নট এ সোল টু টেল, এবং বলার মতো একজনও কি থাকবে না, বেঁচে থাকবে না। অর্থাৎ কেউ তো আসলে বলতে পারবে না তাদের মধ্যে থেকে। হোয়াই thou art desolate can ever return, কেন তুমি জনশূন্য, তো বলতেছে কেউ কখনো কি ফিরতে পারবে না, কেন কেউ ফিরতে পারবে না। অর্থাৎ তিনি বলতেছেন শহরটা শূন্য, ডিসোলেট মানে কি একদম জনশূন্য, এবং কেউ কখনো কি করতে পারবে না, ফিরতে পারবে না। আচ্ছা, অর্থাৎ এই শহরে আর ফিরতে পারবে না। কারা ফিরতে পারবে না? ওই মানুষগুলো যারা কিনা এই যে পৃষ্ঠের পেছনে পেছনে আছে এবং স্যাক্রিফাইস করতেছে, তারা আর ঘরে ফিরতে পারবে না। কোথায় ফিরতে পারবে না? ক্যান এভার রিটার্ন, তারা ফিরতে পারবে না। কোথায় ফিরতে পারবে না? শহরে, নিজের ঘরে আর ফিরতে পারবে না। সম্পূর্ণ প্যারাটাকে আমরা যদি একটু ছোট করে সামারাইজ করি, বিষয়টা এমন হয় যে এখানে একটা মানে স্যাক্রিফাইসের যে অনুষ্ঠান, বলিদানের, ছোট একটা বাছুরকে, হেইফার, তাকে নিয়ে বের হয়েছে
একদল মানুষ এবং একটা প্রিস্ট, মিস্টিরিয়াস প্রিস্ট। হ্যাঁ, তো বাছুরটা কেমন ছিল? এটা মূলত আকাশের দিকে তাকিয়ে ছিল। এটা আপনার হচ্ছে যে সিল্কের, এটাই চামড়াটা ছিল এমন। তো বেদিটা ছিল সবুজ, তাকে নিয়ে যাওয়া হচ্ছে উৎসর্গ করার জন্য। তার পেছনে পেছনে অনেক মানুষ আছে, যার কারণে শহরটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, জনশূন্য হয়ে যাচ্ছে। এবং জন কিটস কল্পনা করতেছেন যে এই মানুষগুলো হয়তো আর কথা বলতে পারবে না, পাশাপাশি এরা আর কখনো নিজের শহরে, নিজের ঘরে আর ফিরে আসতে পারবে না। আচ্ছা, এরপরে কি বলতেছে আমাদের লাস্ট যে স্যার একটা কি বলেন? কোশ্চেন ছিল হ্যাঁ, স্যার, এই 4 নম্বর স্ট্যান্ডার্ডে স্যার মানে এটা আসলে কিভাবে রিলেটেড? এটা তো স্যার আর্নের সাথে কোনো রিলেটেড কিছু পাচ্ছি না স্যার, একটু কেন? যদি বুঝাই বলতেন এই স্যার। যে এই মানে ছবি, এই যে এই ছবিটা তো আনে আঁকা ছিল। মানে এই যে স্যাক্রিফাইস যে করতেছে, এটা কিন্তু আর্নে আঁকা আছে। হ্যাঁ, মানে জন কিটস স্যার মানে এখানে যে মানে যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা কিন্তু স্যার মানে হ্যাঁ, যদি আঁকা থাকে কিনা সেটা তো আমরা জানি না স্যার, তবে আমার কাছে মনে হচ্ছে যে ওটার সাথে কোনো রিলেটেড না আর কি স্যার। মানে অবশ্যই রিলেটেড। মানে বিষয়টা হচ্ছে এমন, ওইভাবে আসছে। সাপোজ মানে একটা বিষয়টা হচ্ছে এমন যে ওখানে দেখানো হয়েছে ওই আর্নটাতে যে একদল মানুষ, মানে এইভাবেই ওটা ইনক্রেপ করা আছে, ওখানে খোদাই করা আছে যে একদল মানুষ আছে যারা কিনা একটা বাছুর নিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা বাছুর নিয়ে আচ্ছা আচ্ছা যাচ্ছে। স্যার, স্যার এখন বুঝতে পেরেছি। জাস্ট মানে ওখানে যে আর্টটা করা আছে ওই আর্টের ডেসক্রিপশনটা এখানে হ্যাঁ, দেওয়া এটা হয়েছে স্যার। সম্পূর্ণ কবিতাই তো আর্টের ডেসক্রিপশন, অন্য কিছুই না তো। ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার, এবার লিঙ্ক পাইছেন কন্টিনিউ বিষয়টা। এবং জি স্যার। জন কিটস কল্পনা করতেছেন যে এই মানুষরা আর কখনোই কি করতে পারবে না, ঘরে ফিরতে পারবে না, কারণ তারা তো স্থির। তাহলে তারা ঘরে কিভাবে ফিরবে? শহরটা পূর্ণ, মানে শহরটা কি হয়ে গেছে, মানে ফাঁকা হয়ে গেছে। যেহেতু তারা ঘরে ফিরতে পারবে না, তারা ওখানে এই যে আপনার স্যাক্রিফাইসের অনুষ্ঠান, সেখানে তো তারা অ্যাটেন্ড করতেছে। আচ্ছা, এগুলো কিন্তু সবই আঁকা। হ্যাঁ, আঁকা আছে ওখানে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে দেখেন কি বলতেছে। ও অ্যাটিক শেপ, অ্যাথেন্সীয়, মানে অ্যাটিক বলতে অ্যাথেন্সীয় আর কি, যে রূপ এমন। ফেয়ার অ্যাটিটিউড, যে সুন্দর যে দৃষ্টিভঙ্গি এমন। উইথ ব্রিড, যা কিনা আরো বেশি কি কারুকার্য মঞ্জিত, কারুকাজ মঞ্জিত। হ্যাঁ, তো অ্যাটিক শেপ দ্বারা বলতে হয় যে গ্রিসের অ্যাটিকা অঞ্চল। হ্যাঁ, তো এটা মূলত অ্যাথেন্স। হ্যাঁ, অ্যাথেন্স মূলত বোঝায়। তো অ্যাথেন্সটা মূলত কি হইতো, আপনার ফুলে ফলে বা একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য মানে পূর্ণ ছিল। হ্যাঁ, তো এই জিনিসটা মূলত উপস্থাপন করতেছে। অ্যাটিক শেপ বলতে এই অ্যাটিকা অঞ্চলের যে সুন্দর যে দৃশ্য সেটাকে উপস্থাপন করতেছে অ্যাথেন্সের। তো ও অ্যাটিক শেপ, যে হে অ্যাথেন্সের যে সুন্দর রূপ এটা। ফেয়ার অ্যাটিটিউড, তোমার যে সুন্দর যে ভঙ্গি, তোমার যে সুন্দর যে আচরণ, সুন্দর যে অবস্থান। উইথ ব্রিড, যা কিনা আরো বেশি কি কারুকার্য মণ্ডিত। এখন কিন্তু অ্যাথেন্সের রূপ বর্ণনা করতেছে। অফ মার্বেল ম্যান অ্যান্ড মেডেন্স ওভার রোড, যে কি যে মার্বেল পাথরে কি করা, খোদাই করা। মার্বেল ম্যান, মার্বেল ম্যান, মনে রাখেন মার্বেল ম্যান। তাহলে এই একটা হিন্টস এর মাধ্যমে আমরা কিন্তু এটা পাই যে এই মার্বেলটা ছিল কি সাদা। হ্যাঁ, মার্বেল ম্যান, মার্বেলটা ম্যাক্সিমাম প্রত্যেকটা মার্বেলের যে প্রতিকৃতি এটা কিন্তু সাদা হয়, কালো হয় না। তো এই জন্য মার্বেলটা কিন্তু হোয়াইট, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তো অফ মার্বেল ম্যান, যে যে পাথরে খোদাই করা যে পুরুষ মার্বেল, অ্যান্ড মেডেলস, এবং যে নারীদের ওভারউড, এটা কি জটিল একটা কারুকাজ। কলসের গায়ে এটা কিন্তু সবকিছু খোদাই করা, একদম সূক্ষ্ম। উইথ ফরেস্ট ব্রাঞ্চেস অ্যান্ড দ্য ট্রোডেন উড, যে কি যেটা কি আছে যে উইথ ফরেস্ট ব্রাঞ্চেস, এবং বনের যে ডালপালা, অ্যান্ড দ্য ট্রোডেন উইড, এবং এটা কি যে ট্রোডেন মানে কি যে মারানো, পা দিয়ে এটাকে পিছিয়ে চলে যাওয়া। হ্যাঁ, ট্রোডেন ঘাসপালা, এটা কি আছে আর কি এই যে মানে পা দিয়ে মারানো বা পায়ের নিচে ফেলা যে ঘাস গাছালি এগুলোর সাথে। আচ্ছা, দাও সাইলেন্ট ফর্ম, তোমার যে যে নিস্তব্ধ যে সত্তা। হ্যাঁ, এটা ডস টিজ আস আউট অফ থট, যে আমাদের যে চিন্তার এটা জগতে কি করো, এটা নিয়ে যাও, অর্থাৎ আরো বেশি এটাকে মানে বিভ্রান্ত করতেছে বা ঢুকিয়ে দিচ্ছে। অর্থাৎ এক কথায়, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, ওই যে রেড হেইফার মানে রেড কাউ, এটার সাথে কি বাই এনি চান্স মানে ইসলামের কোনো সম্পর্ক আছে কিনা আল আকসা মসজিদের সাথে? হ্যাঁ, বিষয়টা তো এমনই, আমি তো বললাম যে যে এখানে ইসলামের সাথে আমরা আনবো না, আমরা ইসলামটাকে দিয়ে একটু আলোচনা করব। আমাদের কিতাবে আছে, সূরা বাকারাতেই আছে যে এই যে ইয়েটা ওখানে যে হেইফারটা ছিল এটা সিল্কেন বলা হয়েছে। হ্যাঁ, সিল্কেন। আচ্ছা, রেড না, এটা সিল্কেন বলা হয়েছে, রেশমি।
তো আমরা ওই জন্য রেড বলবো না। তো যদিও ওটা হচ্ছে অরিজিনালি হচ্ছে রেড তারা ইয়ে করতো, তবে গ্রিকরা বাছুর পূজা করতো, হ্যাঁ, এবং তারা কিন্তু একটা বলি দিত। এই রিচুয়ালস তাদের ছিল, এবং ওই জিনিসটাই ধরে নেন, আমি এটা তর্ক সাপেক্ষে বলে দিচ্ছি জাস্ট উদাহরণ আপনাদের সুবিধার্থে, যে তারা এই রিচুয়ালস গুলো তারা পালন করতো। তো ধরে নেন যে তারা এই মানে এটাও কি করতেছে, তারা কিন্তু বলি দেয়, এটা তো পরবর্তী সামনে আবার দিবে যখন দাজ্জাল বের হবে, তার জন্য উৎসর্গ করবে। তো আমি এটা মানে জাস্ট উদাহরণ টানার জন্য বলতেছি, এটাকে আমি ওইটার সাথে অ্যাডজাস্ট করতে বলি নাই, জাস্ট বলছি যাতে করে এই বিষয়টা একটু বেশি ক্লিয়ার হয়। হ্যাঁ, তো তারা কি করতো, ওই বাছুর মানে তার উৎসর্গ করতো, এবং এটা আমরা মুসা আলাহিসাল্লামের ইয়ে থেকেও পাই, সূরা বাকারার মধ্যে কিন্তু পাই। এটা হিব্রুর, তাদের ভাষাটা ছিল হিব্রু, গ্রিকরা এটা তারা ফলো করতো, এবং বর্তমানে তারা কিন্তু এখন এটা করে ইহুদি, এবং করে বলতে সামনে করবে একটা বাছুরের মানে একদম ভস্য করে দিবে, পুড়িয়ে দিবে, লাল বাছুর, তারা এটা সন্ধানে আছে। যাই হোক, ওইদিকে আমরা না যাই, আমরা এটা ইসলাম দিয়ে জাস্টিফাই করব না, তবে জাস্ট একটু হিন্টস আছে এখানে, যে ওই যে স্যাক্রিফাইস করা যে অনুষ্ঠানে এখানে তারা একত্রিত হয়েছিল, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে কি বলতেছে যে দাও সাইলেন্ট ফর্ম, তুমি যে কিনা নিস্তব্ধ সত্তা, ডস্টি আস আউট অফ থট, আমাদের যে চিন্তা জগৎ, মানে আমাদের যে চিন্তার যে অতীত একটা জগতে এটা নিয়ে যাও, অর্থাৎ এটা কি করতেছে, আরো বেশি মানে ভিতরে ঢুকাই দিচ্ছে, বা এটাকে আরো বেশি ভাবাচ্ছে। কে ভাবাচ্ছে কবিকে? এই গ্রিসেন আর্নটা ভাবাচ্ছে। অ্যাজ ডট ইটার্নিটি কোল্ড প্যাস্টোরাল, যেমনটা করে কি অনন্তকাল, যেমনটা অনন্তকাল। কোল্ড প্যাস্টোরাল মানে কি? তো কাকে কোল্ড প্যাস্টোরাল বলতেছে এখন? এই যে প্যাস্টোরাল মানে কি, গ্রাম্য, রাখালিয়া যে কাব্য, হে শীতল কি রাখালের কাব্য, অর্থাৎ এই কোল্ড প্যাস্টোরাল কাকে বলতেছে? গ্রিসেন আর্নকে বলতেছে। তো গ্রিসেন আর্নকে কিন্তু অনেক কিছু বলতেছে, ফোস্টার চাইল্ড বলছে, হ্যাঁ, তারপর কোল্ড প্যাস্টোরাল বলতেছে, সবকিছু বলতেছে। তো এই যে ইটার্নিটি বা অনন্তকাল ধরে মানুষ যেমন কি যে বুদ্ধি দ্বারা কি এগিয়ে যাচ্ছে, ঠিক কলসটি রহস্য, এটা রহস্যটা মানে তেমনই রহস্যময়। হ্যাঁ, এটা কোল্ড প্যাস্টোরাল বলতে তিনি বোঝাইছেন যেটা গ্রামের সুন্দর ছবি আঁকা এগুলো আছে, এটা দেখা, এগুলো থাকলেও সুন্দর অনেক কিছু থাকলেও পাথরের তৈরি হয়, এটা অনেক বেশি কি একদম প্রাণহীন, কোল্ড, একদম ঠান্ডা পাথর, যেহেতু যেহেতু সবকিছু এটা স্থির, এই জন্য এটাকে কোল্ড প্যাস্টোরাল বলতেছেন। আচ্ছা, হোয়েন ওল্ড এজ শ্যাল দিস জেনারেশন ওয়েস্ট, যখন বার্ধক্য এই যে প্রজন্মটাকে কি করে দেবে, শেষ করে দেবে, অর্থাৎ বর্তমান যে মানে প্রজন্মটা আছে, বর্তমান যে প্রজন্মটা আছে এটা একসময় কি হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, মারা যাবে, ধ্বংস করে দেবে। বার্ধক্য এটা কে করে দেবে? ওল্ড এজ, বার্ধক্য শেষ করে দেবে। দাও শ্যাল্ট রিমেইন, তুমি কি থাকবে, টিকে থাকবে ইন দ্য মেজেস্ট অফ আদার, ও অন্যদের দুঃখের মাঝে, অর্থাৎ মানুষ মরে যাবে। এখানে জন কিটস নিজেরও একটা মোর্টালিটির যে ইঙ্গিত সেটা তিনি দিচ্ছেন, তিনি বলতেছেন যে মানুষ মারা যাবে। বর্তমান যে জেনারেশন আছে, অর্থাৎ জন কিটসের জেনারেশন ওই সময়, তো তারা মারা যাবে, জন কিটস মারা যাবেন, তিনি নিজের মোর্টালিটিও ইঙ্গিত দিচ্ছেন যে আমি মারা যাব, আমাদের যে জেনারেশনটা আছে এটা শেষ হয়ে যাবে। কিন্তু দাও শ্যাল্ট রিমেইন, কিন্তু তুমি কি থাকবে, টিকে থাকবে। কে টিকে থাকবে? গ্রিসেন আর্নটা টিকে থাকবে ইন দ্য মেজেস্ট অফ আদার্স, ও অন্যের কিসের মাধ্যমে, দুঃখের মধ্যে টিকে থাকবে, দুঃখের মধ্যেও টিকে থাকবে। অর্থাৎ ভবিষ্যতে পরবর্তী সময়ে যখন মানুষের জীবনে দেখা যাচ্ছে যে দুঃখ কষ্ট এগুলো আসবে, তখন কলসটি তখনও কি থাকবে, ওই জায়গাতে কি থাকবে, স্থির থাকবে, একইভাবে নিজের জায়গাতে একই রকম সবকিছু প্রকাশ করবে। দেন আওয়ার্স, তখন দেন আওয়ার্স এ ফ্রেন্ড টু ম্যান টু হোম দাও সেইস্ট, যে দেন আওয়ার্স কি, যে দেন আওয়ার্স যে আমাদের থেকে আলাদা, এ ফ্রেন্ড টু ম্যান, তুমি কি মানুষের বন্ধু, টু হোম দাও সেইস্ট, যাকে তুমি কি বলো, অর্থাৎ এ ফ্রেন্ড টু ম্যান, অর্থাৎ কাকে তিনি মানুষের বন্ধু বলতেছেন? এই ইয়েকে, গ্রিসেন আর্নটাকে তিনি মানুষের বন্ধু বলতেছেন, যে এটা মানুষের চেয়ে আলাদা, মানুষের বন্ধু এটা। এবং কি করতেছে, যে টু হোম দাও সেইস, যে তুমি যাকে তুমি কি করো বলো, যে একটা ভালো তিনি বন্ধু বলতেছেন, এবং এটি কি পরবর্তী প্রজন্ম কেউ এটা কি করবে, যে সান্ত্বনা দেবে, দুঃখ কষ্ট যারা থাকবে তাদেরকে সান্ত্বনা দেবে, মানে আর্টের যে শিক্ষা, প্রকৃত যে শিক্ষা এই জিনিসটা দেবে, পরবর্তী জেনারেশনকেও তিনি এই ইয়েটা বলবে, এই আর্ট বলবে, কি বলবে? বিউটি ইজ ট্রুথ, সৌন্দর্যই সত্য, ট্রুথ বিউটি, সত্যই সৌন্দর্য, দ্যাট ইজ অল, এটাই মানে সবকিছু। এটাকে ক্যারিসমাস সব মানে বলা হয়,
ক্যারিসমাস, এটা মানে হচ্ছে যেমন হচ্ছে জিনিসটা রিপিট হওয়া। এ ইজ বি, বি ইজ এ, অর্থাৎ মানে আমি আমি হলাম তুমি, তুমি হলে আমি, বিষয়টা এমন যখন রিপিট হয় এরকম, এটাকে ক্যারিসমাস বলা হয়। হ্যাঁ, আর এই জিনিসটাও কিন্তু এটাই। আবার এটা হচ্ছে আবার অ্যাফোরিজমও হয়। অ্যাফোরিজমও হয়, মানে একটা চিরন্তন সত্য মোটামুটি এমন কিছু মানে প্রকাশ করে, বা ইপিগ্রামও হবে। তো এগুলো কিন্তু সবই ফিগারস অফ স্পিচের আন্ডারে পড়ে। হ্যাঁ, তো বিউটি ইজ ট্রুথ, সৌন্দর্যই সত্য, ট্রুথ বিউটি, সত্যই সৌন্দর্য, বা ট্রুথ ইজ বিউটি দরকার নেই, পরবর্তীতে ওই অক্সিলারি ভার্বটার দরকার নেই, ওই জন্য এটা ট্রুথ বিউটি, সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য, সৌন্দর্যই সত্য, দ্যাট ইজ অল। এবং এটাই কেবলমাত্র কি নো অন আর্থ, এবং কি তোমরা কি পৃথিবীতে জানো। মানে কি, মানে হচ্ছে এটা মানুষ, প্রত্যেকটা মানব জাতিকে তিনি বলতেছেন, ম্যান, যে তোমরা পৃথিবীতে জানো, অ্যান্ড অল নিড টু নো, এবং তোমাদের কি জানা প্রয়োজন। অর্থাৎ তিনি লাস্টে গিয়ে মানুষকে বলতেছেন, প্রত্যেকটা মানুষ জাতিকে, এবং যে উদ্দেশ্য করে বলতেছেন যে এটাই মূলত সত্য, এটা তুমি জানো এবং সবাইকে জানাও, তোমরা সবাই জানাও, কি জানাও, বিউটি ইজ ট্রুথ, সৌন্দর্যই সত্য এবং সত্যই সৌন্দর্য। এটাই হচ্ছে বিষয়। তো পঞ্চম স্ট্যান্জা, তাহলে দ্বারা কি বোঝাচ্ছে, ম্যান বোঝাচ্ছেন তিনি। হ্যাঁ, তো মানুষকে তিনি মূলত এখানে ইঙ্গিত করতেছেন, মানব জাতিকে। তো পঞ্চম স্ট্যান্জাটাকে আমরা যদি ছোট করে একটু হাইলাইট করি, বিষয়টা হচ্ছে এমন যে এই কলসটা একটা যে নিস্তব্ধ সত্তা, মানুষের ক্ষয় আছে, এই কলসটা ক্ষয় নাই, এটা যেহেতু পাথরের তৈরি, এভাবেই চিরকাল থেকে যাবে, এভাবে মানুষকে শিক্ষা দিতে থাকবে। বার্ধক্যজনিত কারণে মানুষের শেষ হয়, মানুষের জীবনটা শেষ হয়, মানুষ শেষ হয়ে যায় সময়ের ধাক্কায়, কিন্তু এই যে আর্নটা, এটা চিরকাল এইরকমই থাকে, এটা অবিনশ্বর, এটা সৌন্দর্য চিরকাল এভাবেই থাকবে। যার কারণে এটা তিনি একটা প্রজন্মের পর প্রজন্ম আসবে, কিন্তু প্রত্যেকটা প্রজন্মকে এই যে আর্নটা, এটা কি দেখবে, শিক্ষা দেবে। কোন শিক্ষা দেবে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য। এবং তিনি মানুষ জাতির উদ্দেশ্যে বলতেছেন যে তোমরাও এই যে সত্যটা, এই জিনিসটা তোমরা জানো, নো অন আর্থ, পৃথিবীতে এটা জানো, অ্যান্ড অল নিড টু নো, এবং এটা তোমাদের জানা প্রয়োজন। এই হচ্ছে বিষয়। তো বলেন, কনসেপশন ক্লিয়ার হয়েছে টোটাল? স্যার একটা কলসের এত গুণগান। হ্যাঁ, এটাই হচ্ছে কলসের স্যার গুণগান। এবং যা কিছু বলছি সবকিছু কিন্তু ওখানে ইনক্রাইব করা ছিল, মানে আঁকা ছিল, খোদাই করা ছিল। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। স্যার 1 মিনিটে যদি একটু সারসংক্ষেপটা আবার বলতেন, মানে পুরো কবিতাটার। পুরো কবিতাটা সংক্ষেপ এমন যে জন কিটস তিনি কি করতেছেন, যে আমাদের যে কলসটা, যা কিছু খোদাই করা আছে, হ্যাঁ, সবকিছু তিনি উল্লেখ করতেছেন যে এই কলসে কি কি খোদাই করা আছে শুরুর দিকে। যে তিনি প্রথমে বলতেছেন যে এটা কি নিস্তব্ধতার একটা শিল্প, চিরন্তন একটা শিল্প, যার কিনা কোনো ক্ষয় নাই, এটা সময়ের দ্বারা অস্পর্শিত, এটা সময় বা কোনো ক্ষয় এটাকে মানে শেষ করতে পারে নাই। এটা মানে ইতিহাসবিদ, কারণ এটা যুগের ইতিহাস বর্ণনা করতেছে, কোন যুগের, ওই গ্রিক যুগের সবকিছু, এটা একটা সাক্ষী, একটা জীবন্ত সাক্ষী, যার কারণে এটাকে পার্সনিফাইড করে একটা ব্যক্তি রূপ দিছে, কাকে, এই আর্নটাকে। আচ্ছা, এর পরবর্তীতে কি করছে, যে 2 নাম্বার স্ট্যান্ডাতে তিনি বলতেছে এর যে সুরটা, এটা হচ্ছে অমর। তিনি বলেছেন এখানে যে হার্ড মেলোডিস আর সুইট, বাট দোজ আনহার্ড আর সুইটার, যে যেই সুরটা শোনা যায় সেটা মিষ্টি, কিন্তু যেটা শোনা যায় না এটা আরো বেশি মিষ্টি, আরো বেশি মিষ্টি। এটা তবে শোনার জন্য কান থাকা লাগবে, সেই কানটা থাকা লাগবে। আচ্ছা, তো এখানে তিনি সুর বলতেছেন। তারপরে আমাদের যে সুন্দর যে যুবক সে গাছের নিচে আছে, বোল্ট লাভার, তো সে তারও বলতেছে যে তুমি কি করতে পারবে না, যে তুমি তোমার গার্লফ্রেন্ড বিলাভেডকে কোনো সময় কিস করতে পারবে না, কিন্তু তোমাদের প্রেমের কোনো ক্ষয় নেই এখানে, এই জন্য তুমি মর্ন কইরো না। এটা বলতেছে। তারপরে 3 নাম্বার স্ট্যান্ডায় যদি একটু হালকা করে বলি, বিষয়টা এমন যে এখানে বিভিন্ন দেখা যাচ্ছে গাছপালা দেখানো হয়েছে, যেটা কিন্তু চিরস্থায়ী, যে এভারগ্রিন স্প্রিং, সেই জিনিসটা এখানে আছে। এখানকার স্প্রিং কোনো সময় শেষ হবে না। তারপরে এখানে যে শিল্পটা, মানুষের জীবনটা ক্ষণস্থায়ী, কিন্তু শিল্পটা যে চিরস্থায়ী, এই জিনিসটা মূলত উপস্থাপন করতেছেন। এবং এই শিল্পের যে মানে গুণগান তিনি এখানে গাচ্ছেন।
মানুষের জীবনে বাস্তবে প্রেমটা হচ্ছে অল্প সময়ের জন্য, প্রেমিকা কি হয়ে যায়, বার্ধক্য, মৃত্যু, ডেথ এটাকে স্পর্শ করে, কিন্তু ওখানকার এটা কিছু স্পর্শ করবে না, সবকিছুই হচ্ছে আপনার হচ্ছে যে অস্পৃশ্যিত, মানে এটা চিরস্থায়ী, যেহেতু এটা আর্ট, ওখানে ইনগ্রেভ করা আছে, সবকিছু ইনক্রাইব করা আছে। এর পরবর্তীতে চতুর্থ নম্বর স্ট্যান্ডে একটা বলিদানের দৃশ্য দেখানো হয়েছে, সেখানে কিনা একটা রিচুয়ালস অনুষ্ঠান হচ্ছে, স্যাক্রিফাইস করা হচ্ছে। তো সেখানে প্রিস্ট আছে, তাকে ফলো, সে কিনা হেইফার অর্থাৎ যে বাছুরটা আছে তাকে নিয়ে যাচ্ছে, এবং সবাই, যে মানুষরা, অনেক মানুষ তাকে ফলো করতেছে, যার কারণে শহরটা কি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এবং জন কিটস বলতেছে তারা আর ঘরে ফিরতে পারবে না, তারা আর ঘরে ফিরতে পারবে না। 5 নম্বর স্ট্যান্ডার্ড তিনি কি বলতেছেন, যে এই যে মানে ফাইনাল যে তার যে সৌন্দর্যের পূজারী তিনি, এই জিনিসটা তিনি প্রকাশ করতেছেন জন কিটস 5ম স্ট্যান্ডার্ড, যে এই যে আর্টটা এটা নিস্তব্ধ সত্তা, কোল্ড প্যাস্টোরাল, সবকিছুই জাগতিক সবকিছুই শেষ হয়ে যায়, যৌবন শেষ হয়ে যায়, কিন্তু এটা কি চিরস্থায়ী, জেনারেশনের পর জেনারেশন শেষ হয়ে যাবে, কিন্তু এইটা প্রত্যেকটা জেনারেশনকে একটা সাক্ষী হিসেবে থাকবে। পাশাপাশি মানুষ যখন দুঃখ কষ্টেও থাকবে, তখন মানুষরা এইটাকে দেখে, এই যে আর্টটাকে দেখে নিজের মানে দুঃখ কষ্ট একটু হলেও মানে তারা ভুলতে পারবে। আগের সময়ের এটা সাক্ষী, যে ইটারনাল যে আর্ট, এটার মতো সাক্ষী, এই জিনিস তারা বুঝতে পারবে। পরবর্তী জেনারেশন, অর্থাৎ জেনারেশন টু জেনারেশন ক্ষয় হবে সময়ের পরিক্রমায়, কিন্তু আর্টটা চিরস্থায়ী, ইটারনাল। তো এরপরে তিনি কি বলতেছেন অ্যাট লাস্ট, যে এই যে আর্ট এটা কি শিক্ষা দেয়, আর্ট শিক্ষা দেয় বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য। এবং তিনি মানুষকে বলতেছেন যে এই যে এই জিনিসটা তোমাদের উচিত এই জিনিসটা মনে রাখা, এই জিনিসটা মনে রাখা, যে ইউ নো টু অন আর্থ, এটা পৃথিবীতে এটা তোমাদের জানা প্রয়োজন, এবং প্রত্যেকের এই জিনিসটা অবশ্যই নিড টু নো, অবশ্যই তোমাদের জানা প্রয়োজন। এটা তিনি মানুষকে সাজেস্ট করতেছেন, যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, সৌন্দর্য সত্য, সত্যই সৌন্দর্য, অর্থাৎ আর্ট ইজ ইটার্নাল, লাইফ ইজ শর্ট, আর্ট ইজ লং, আর্ট ইজ ইটার্নাল, আর্ট চিরস্থায়ী, আর্টের কোনো মৃত্যু নাই। এই হচ্ছে বিষয়। স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলেন ফিরোজুল আলম। স্যার আমার একটা মানে একটা জায়গায় খটকা লাগছে যে এখানে কিডস বলছেন যে আর্ট হচ্ছে মানে ইমর্টাল, কিন্তু তারই মানে বন্ধু মানে শেলি আবার ওজিমেন্ডিয়াসে বলতেছে যে ওজিমেন্ডিয়াসের স্ট্যাটু তো চিরস্থায়ী হয়নি, ভেঙে পড়ছে। তো দুইটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না এই জায়গাটা? এখন একটু বিষয় confuse হচ্ছে তার বন্ধু বলছে, সে কিন্তু বলে নাই, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে ওজিমেন্ডিয়াসের দিকে যদি আপনি তাকান, ওজিমেন্ডিয়াসের ব্রোকেন স্ট্যাচু আছে জন্যেই, মানে ওইটা তো মূলত দাম্ভিকতার মূলত প্রকাশ করতেছে, ওইটা সংরক্ষিত না। আপনি দুইটা কবির দর্শন এক জায়গায় আপনি মিলাইতে পারবেন না। তার বন্ধুর জন্যেই তার যে দর্শন ফলো করবে বিষয়টা এমন না, এখানে কনফ্লিক্টিং বিষয়টা আসে। কিন্তু তার ব্রোকেন স্ট্যাচু আছে জন্যই কিন্তু ওজিমেন্ডিয়াস সম্পর্কে আমরা জানতে পারতেছি। যতই আছে, এটা ব্রোকেন স্ট্যাচুটা কি, তার যে বুস্ট, তার যে হচ্ছে দম্ভ, এইটার মূলত প্রতীক। যে এক সময় সে বলতেছে, লেখা আছে বেদিতে, কি লেখা আছে, ওজিমেন্ডিয়াস কিং অফ কিংস, রাজাদের রাজা, তাই না? এমনটা লেখা দেওয়া আছে যে ওজিমেন্ডিয়াস কিং অফ কিংস। তো কিন্তু সে অনেক মানে এই যে লাইনটা, এটা কি তার দম্ভ প্রকাশ করতেছে। সে অনেক বেশি পরিক্রমশালী একটা রাজা ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় সময় কিন্তু কাউকেই ছাড়ে না, তাকেও কিন্তু শেষ করে দিছে। কাকে শেষ করে দিছে? ওজিমেন্ডিয়াসকে। কিন্তু তার আর্টটা তো রয়ে গেছে, হোক এটা ব্রোকেন, এটা কি নাই, যত্ন নাই, তাই এটা ব্রোকেন হয়ে গেছে, কিন্তু তার আর্টটা আছে জন্যই মূলত তাকে আমরা চিনতে পারতেছি, তার সম্পর্কে জানতে পারতেছি। তো এখানে আবার পাশাপাশি এটা যেহেতু অযত্নে আছে, এই কারণেই ব্রোকেন, কিন্তু এখানে তার ব্রোকেন স্ট্যাচুটা তার হচ্ছে মানে যে বোস্টফুল যে একটা অ্যাপিয়ারেন্স বা অ্যাটিটিউড, এইটাকে মূলত রিফ্লেক্ট করতেছে। হ্যাঁ, তো এই জন্য এখানে মূলত ব্রোকেন, এখানে একটা খুব গভীর একটা বিষয় আছে, সেটা দেখেন। এখানে ব্রোকেন স্ট্যাচু কেন দেখানো হয়েছে? নাম্বার 1, এখানে ব্রোকেন স্ট্যাচু দেখানো হয়েছে এই কারণেই যে মানুষের জীবনটা কিন্তু ক্ষণস্থায়ী। যতই আপনি দাম্ভিক হন না কেন, আপনি যত পাওয়ারফুল হন না কেন, নমরুদ, ফেরাউন, এরা, সাদ্দাদ, এরাও কিন্তু অনেক বেশি ফেমাস ছিল, অনেক বেশি পাওয়ারফুল ছিল পৃথিবীতে, কিন্তু প্রত্যেকেই কি হয়েছে?
ধ্বংস হয়ে গেছে। এই কারণেই ওখানে মূলত স্ট্যাচুটাকে ব্রোকেন দেখানো হয়েছে। ওজিমেন্ডিয়াস অনেক বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু সেও শেষ হয়ে গেছে। এবার বিষয়টা বোঝা গেছে বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি, মানে ওটা দাম্ভিকতার বিষয়টা তান্ত্রিকতার মানে প্রতীক হিসেবে এখানে ব্রোকেন স্ট্যাচু দেখানো হয়েছে। জি, আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন? আর এখানে অবশ্যই দুইটা রাইটার ফিলোসফি কিন্তু কোনো সময় মিল খাবে না, হ্যাঁ। একজন সৌন্দর্যের পূজারী, আরেকজন হচ্ছে রিবিলিয়াস, আরেকজন হচ্ছে ভাঙ্গার মানে ভেঙে ফেলার পক্ষে। এই জন্য একজনের অ্যাটিটিউড আরেকজনের অ্যাটিটিউডের সাথে কোনো সময় কিন্তু মিল হবে না। এটা অবশ্যই পার্থক্য থাকবে আজীবন। এই হচ্ছে বিষয়। তো এই জন্য দুইজনের যে ফিলোসফি এটা কোনো সময় এক হবে না, কোনো সময় না। যতই তাদের মধ্যে বন্ধুত্ব থাক না কেন। যেমন হচ্ছে উইলিয়াম ওর্ডসওয়ার্থ আর উইলিয়াম ওর্ডসওয়ার্থ এবং হচ্ছে এস.টি. কোলরিজ এবং রবার্ট সাউদি, এরা কিন্তু অনেক ভালো বন্ধু ছিল। একসাথে এদেরকে তিনজনকে কিন্তু লেগ পয়েন্ট বলা হয়, কিন্তু ওদের যে ফিলোসফি এটা কিন্তু কোনো সময় এক ছিল না। তাদের রাইটিং স্টাইল আলাদা ছিল, রাইটিং যে ডিকশন, যাকে সাবজেক্ট বলা হয়, সাবজেক্ট ম্যাটার বা ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু আলাদা ছিল। তো এই জন্য যতই বন্ধু হোক না কেন, রাইট, ওদের ফিলোসফি আলাদা। প্রত্যেকটা মানুষ আলাদা একটা ইয়ে নিয়ে জন্মায়, আলাদা একটা বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, এবং এই জন্য দুইটা রাইটারের মানে বৈশিষ্ট্য আলাদা। ওই জন্য আপনি যদি জন কিটসের বিভিন্ন কবিতাগুলো পড়েন, ইন্ডিমিয়ন, হাইপেরিয়ন, তারপরে হচ্ছে ওড টু সাইকি, ওড অন মিলানকোলি, ওড টু নাইটেঙ্গেল, তারপর ওড অন গ্রেসিয়ান, প্রত্যেকটাতেই দেখবেন সে সুন্দরের পূজারী, এবং আর্টটাকে সে কি করছে আরো বেশি সংরক্ষণ করে রাখছে। মানে আর্টিস্টিক কোনো কিছু একদম ইমমর্টাল হিসেবে দেখাইছে। কিন্তু পিবি শেলি কি করছে? পিবি শেলি সবসময় একটা চেঞ্জ, রেভলিউশনারি একটা স্পিরিট তার ভিতরে কাজ করছে। এই জন্য তাদের ফিলোসফি কোনো সময় এক হবে না। এই জন্য সে ওই আর্টটাকে ভঙ্গুর দেখাইছে, ওই যে ব্রোকেন স্ট্যাচুটা দেখাইছে। এটা কেন দেখাইছে? যে মানুষের জীবন যেমন ক্ষণস্থায়ী, এখানে ওই যে ভঙ্গুর যে স্ট্যাচুটা, এখানে মানুষের জীবনটার ভঙ্গুরতাকে প্রকাশ করতেছে, যে আমাদের জীবনটা এরকমই শর্ট, লাইফ ইজ শর্ট, ভেরি শর্ট, বাট এত দম্ভ, এত দাম্ভিকতা আমাদের মানায় না। এটা মনে হতো একটা লেসন দিচ্ছে, সময়ের পরিক্রমা, সময় সবাইকেই শেষ করে দেয়। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? তো ঠিক আছে, ধরে নিচ্ছি আপনাদের কনসেপশন ক্লিয়ার। নেক্সট আমি ক্লাস রিমাইন্ডার দিব আপনাদের একটা, ওই যে পঞ্চম নাম্বার যে পরীক্ষাটা হইলো, পঞ্চম না ষষ্ঠ, যাই হোক, ওর নাইটেঙ্গেলের উপরে যে পরীক্ষাটা নিয়েছিলাম, ওইটা কোশ্চেন সলভের একটা ক্লাস দিব, এটা বলছি ইনশাল্লাহ ওইটাও হবে। আমি রিমাইন্ডার দিয়ে দিব ইনশাল্লাহ খুব দ্রুত। স্যার একটু কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনি যে পরীক্ষা নেন বলছিলেন যে মানে যেই দিনই নেন ওই দিন 6টা থেকে পরবর্তী দিন সন্ধ্যা 6টা, হ্যাঁ, কিন্তু দেখা গেল যে লাস্ট এক্সামটা আমি দিতে পারি নাই, কারণ 12টার পরে ঢুইকা দেখেছি ওইটার কাজ হয় না। এটার আসলে এক্সাম রিমাইন্ডার দেওয়া হয়, তো এবং বলা হয়েছিল যে কোনোভাবেই পরীক্ষার টাইমটা আসলে এক্সটেন্ড করা হবে না। আমাদের প্রত্যেকটা মানে ক্লাসের আগে এবং প্রত্যেকটা পরীক্ষার আগে রিমাইন্ডার দেওয়া হয়, এই রিমাইন্ডারটা একটু ফলো করেন। আসলে এখানে বিষয়টা হচ্ছে কি, 18 ঘন্টা সময় তো আপনাদের দেওয়া হয় মোটামুটি। এখন 18 ঘন্টা সময়ের মধ্যে যদি পরীক্ষাটা না দিতে পারেন, বিষয়টা মানে খুব টাফ। তো এই জন্য পরবর্তীতে ওই 24 ঘন্টা এটা আসলে রাখা হয় নাই। হ্যাঁ, মানে আপনি সন্ধ্যা 6টা থেকে পরবর্তী দিন দুপুর 12টার মধ্যে যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন। এখন বিষয়টা কি, যে সময়টা আরো দিলে আরো ভালো, কিন্তু ভালো তো শেষ নাই, চাওয়ার তো আসলে মানুষের শেষ নাই, কিন্তু আমাদের চাওয়াটারও একটা লিমিটেশন থাকা উচিত। কেন? কারণ সব সময় জিনিসটা এমন যে আমি যেভাবে চাই, হ্যাঁ, সেইভাবে কিন্তু হয় না। কিন্তু আপনি যখন বিষয়টা, এই জন্য আমি এই অ্যামাউন্টটা ফিক্সড করছি। শুরুতে ভাবলাম যে 24 ঘন্টা দেবো, কিন্তু পরবর্তীতে দেখলাম না। আপনারা যদি ক্রাইসিস না বোঝেন, বিষয়টা এমন রিয়েল লাইফ লেসন, যে যেই ছেলে দেখবেন যে বাচ্চাটা জীবনে ক্রাইসিস নাই, সে কিন্তু ভালো মতো মানুষ হয় না, চাইলেই তো পাই। কিন্তু যে একটু ক্রাইসিসের মধ্যে রাখে, সে কিন্তু বোঝে যে আমি চাচ্ছি, হয়তো পাবো, কিন্তু আমার বাবার বা মায়ের দিতে হয়তো একটু কষ্ট হবে বা একটু সময় লাগবে। এই জন্য তার চাওয়াটার একটু লিমিটেশন থাকে, বা ওই রকমই সে আসলে স্যার আমি একটা কলেজে খণ্ডকালীন হিসেবে আছি, তো ওইটা 2টার পরে ছুটি হয় আর কি, তো ভাবছিলাম যে ছুটির পরে আইসা দিব, তো এখন আইসা ঢুইকা দেখলাম যে হাহার কাজ হয় না। আপনি
রাতে দিবেন, সমস্যা কি? রাতে আপনি আগের দিন রাতে দিবেন বা স্যার ওই যে হচ্ছে যে ইলেকশন ছিল, তারপরে স্যার টেস্ট পরীক্ষা ছিল তো। ঠিক আছে, সবকিছু ঠিক আছে স্যার, ঠিকঠাক ছিল সমস্যা তো। নাই। একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ হবে। 18 ঘন্টার মধ্যে অবশ্যই একটা জি মানে জি মাত্র জি তো স্যার, 25 থ্যাংক ইউ। মিনিট সময় থাকে পরীক্ষার। অবশ্যই ভাইয়া সময়টা সঠিক যদি সকাল থেকে রাতের মধ্যে 18 ঘন্টা হইতো তাইলে মনে হয় ভালো হইতো, কারণ মাঝরাতে তো পরীক্ষাটা দেওয়া হয় না। ওইরকম সময়ের মধ্যে হলে আমরা যারা অফিস করি তারা হচ্ছে এসে বা একটা সময় বের করে পরীক্ষাটা দিতে পারতাম। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মানে ম্যাক্সিমাম সবাই সন্ধ্যার পরে অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়ায়। তো এই জন্য মানে শুরুতেই মানে এই জন্য সময়টা দুপুর 12টা থেকে পরের দিন হচ্ছে দুপুর 12টা পর্যন্ত মানে ফিক্সড করা হয়েছে। হ্যাঁ, সন্ধ্যা 6টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত। তো যদি আপনাদের মানে 24 ঘন্টায় যদি লাগে, তাহলে এইভাবে হয়তো দেওয়া যাইতে পারে যে আগের দিন দুপুর 12টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত, কিন্তু সন্ধ্যা 6টা থেকে পরের দিন সন্ধ্যা 6টা, এটা না না ভাইয়া, 24 ঘন্টা না। মনে করেন আগের দিন দুপুর 2টা থেকে, মানে যেদিন পরীক্ষাটা হবে ওই দিন দুপুর 1টা বা 2টা থেকে রাত 10টা 12টা এরকম। আচ্ছা। এভাবে আবার অনেকের সমস্যা হয় তো। স্যার এখন যেভাবে আছে এইভাবেই থাকুক স্যার। আচ্ছা, তবে ভাইয়া এই যে ভোরবেলা উঠেই পরীক্ষাটা দিয়ে দেওয়া যাচ্ছে, এটাই আমাদের জন্য সুবিধা। বাচ্চা নিয়ে তো আসলে দিনের বেলা হবেও না। এটাই আসলে অনেকের অনেক মানে বিষয় তো। আচ্ছা, দেন আপনারা দেন, একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে, সবাই হ্যাপি ঠিক আছে স্যার, হয়ে যাবে। যেভাবে আছে ওভাবেই থাকুক স্যার, জি। চেঞ্জ করার দরকার নাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আসসালামু আছে, আলাইকুম। আজকে এখানেই রাখি। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আপনাদের কোশ্চেন সলভিং ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।